আগে একটু আমি পরিচিত হয়ে নিই, আপনাদের সাথে পরিচয়টা দিয়ে নিই, তারপরে না হয় আমি আপনাদের কাছে আসছি। আহ, আমার ডাকনাম হিমু, এটা আমার ডাকনাম। আর সার্টিফিকেট বলেন বা যেটা দেখে এসেছেন আপনারা, সেইখানে আমার নাম হচ্ছে এম রবিন। আর রবিন নামেই সচরাচর ডাকে, মার্কেট প্লেসে ওই নামেই পরিচিত। আহ, বর্তমানে ক্যালিফোর্নিয়ার একটা এজেন্সি, ওদের একটা ফার্মের, আইটি ফার্মের হেড অফ কনসালটেন্ট হিসাবে আমি আছি। আর বিগত প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, যারা কিনা আমাকে পারমানেন্ট মান্থলি পেমেন্ট করে মান্থলি বেসিসে। আমার কাজ হচ্ছে শুধুমাত্র তাদের আইটি ফার্মে, ওইটা বিশেষ করে আমি লোকাল ইস্যু নিয়ে কাজ করি। সো তাদের ফার্মটা হচ্ছে লোকালি ক্যালিফোর্নিয়ার যতগুলো ওইখানকার যতগুলো প্রজেক্ট আছে, তারা লোকালি র্যাঙ্কিংয়ের জন্য কাজ করে। তো আমার কাজই হচ্ছে যে শুধুমাত্র তাদের সেই ওয়েবসাইটগুলোর কনসালটেন্সি করে দেওয়া। দ্যাট মিন্স একটা অডিট রান করে দিয়ে ওয়েবসাইটটার দেখা যাচ্ছে যে কোন কোন বিষয়গুলা ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্লাই করলে ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করতে সুবিধা হবে, এই বিষয়ে জাস্ট আমি শুধু ধারণা দিয়ে দেই, বলে দেই। এটাই আমার কাজ। বাকি কাজ সে তার ওয়ার্কার দিয়ে ফাইবার বা আপর বা অন্যান্য মার্কেট প্লেস থেকে করিয়ে নেয়। আমি শুধু তাকে কনসালটেন্সি করি। তো এই অবস্থা আছি লাস্ট গত 3-4 বছর হয়ে যাচ্ছে। প্রফেশনালি এই এসিওতে আছি আমি। অনলাইন জগতে কাজ করি যদি বলি, সেক্ষেত্রে 2008-9 থেকে কাজ করছি। বলতে পারেন যারা অনেক আগে অনলাইনের সাথে জড়িত যদি কেউ থেকে থাকেন, পিটিসি সাইট যেখানে অ্যাডভার্টাইজিং দেখা বলেন, এই ধরনের সাইট, বা ভিডিও দেখে দেখে আর্নিং করা, এই যে বিষয়গুলা, এগুলো তখন করতাম। ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করেছি ফ্রিল্যান্সার.কমে। সময়টা 2009, 8, 9, 10, 11, 12, 13, 14 পর্যন্ত করেছে। 14-এর পর আসলে বলতে পারেন কলেজ সেগমেন্টে গেলাম, সেখানে অনেক ফ্রেন্ড সার্কেল। আমি জাস্ট ফ্র্যাঙ্কলি একটু জোক করছি, আপনার সাথে গল্প করছি, আর কিছুই না। আমি এই লাইন থেকে বের হয়ে, এইখান থেকে বের হয়ে আমি অন্য এরিয়াতে বা ক্যাটাগরিতে চলে যাই। বলতে পারেন সেটা মিডিয়া জগৎ বলেন বা যেটাই বলেন। 3 বছর শিল্পকলা একাডেমিতে নাটক করি, এবং সেখান থেকে পরবর্তী যখন বুঝলাম যে আসলে এখানে কিছু নাই, তেমন কিছু নাই, এবং আমার দ্বারা সম্ভব হচ্ছে না এখানে আমাকে স্ট্রাগল করে টিকে থাকা, আমি লিভ নিলাম এবং আবার কন্টিনিউ শুরু করলাম এখানে। তো প্রফেশনালি আসলাম। চিন্তা করছিলাম যে কি করা যায়। তো গ্রাফিক ডিজাইনের প্রথমত ইন্টেনশন দিলাম, এবং যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ক্রিয়েটিভিটি আমার মধ্যে খুবই কম। যে নতুন নতুন চিন্তা করা, ডিজাইন চিন্তা করা এবং সেটাকে ডেভেলপ করা, আহ, সুন্দর করে ডিজাইন করা, এই ক্রিয়েটিভিটিটা আমার মধ্যে খুবই কম, নাই, একদমই নাই। চিন্তা করলাম ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখবো। লজিক্যাল সেগমেন্টগুলো মাথায় তখন ঢুকে না, বুঝি না, ভুলে যাই। ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় থার্ড ব্র্যাকেট দিতে শুরু করলাম। ভাবলাম যে এটাও আমার দ্বারা সম্ভব না। চিন্তা করলাম অ্যানিমেশন দরকার, অ্যানিমেশনটা খুব ভালো চলে, গ্রাফিক অ্যানিমেশনটা, মোশন গ্রাফিক্সটা, 3D স্টুডিও ম্যাক্স বা অটোক্যাডের যে ব্যাপারগুলা, এটাও বসে থাকতে থাকতে মানে একদম লাইন বাই লাইন কাজ করতে করতে সেকেন্ডের সাথে সেকেন্ড ম্যাচ করে একটা ভিডিও মেকআপ করতে অনেকটা বেশি সময় লাগে। সহ্য হলো না, শেষমেশ এসিওতে আসলাম। এসিও আমি আমার মেন্টর সাথে একটু আপনার পরিচয় করায় দিতেই হয়, যে অ্যাকচুয়ালি আমার মেন্টরটা কে, যার কাছ থেকে আমি এসিও শিখেছি। শুনে থাকবেন ওনাকে, চিনে থাকবেন। উনি হচ্ছে বিআইটিএম এর লোকাল এসিও এক্সপার্ট, প্র্যাকটিক্যাল এসিও এক্সপার্ট, উনি সিনিয়র এসিও ট্রেনার, উত্তম কুমার সরকার উনি। এই ব্যক্তিটাকে অনেকেই আই থিঙ্কস আপনারা চিনে থাকবেন বা দেখে থাকবেন ইদানিং। উনি হচ্ছে আমার ট্রেনার ছিলেন এসিওর। বলতে পারেন উনি আমার পার্সোনাল ট্রেনারের মতোই ছিলেন। এমন না যে আমি বিআইটিএম এ গিয়ে শিখেছি, এমনটা না। উনি আমি যেখানে থাকি, ঢাকা মিরপুর ক্যান্টনমেন্টে, এর আশেপাশেই উনি থাকেন। তো সেই সূত্রেই আসলে ওনাকে পাওয়া এবং ওনার কাছ থেকে শেখা। আহ, এখন পর্যন্ত সব মিলিয়ে মার্কেট প্লেসে খুবই কম কাজ করি আমি।
পার্সোনালি এটা আমার কাছে বিরক্তিকর একটা ব্যাপার লাগে। কারণটা হচ্ছে যে মার্কেট প্লেসে একটা সময় মনে হতো যে কাজ করাটা খুবই ভালো, এবং কাজ করে আমি সবসময় যেটা থিঙ্কিং করি যে মার্কেট প্লেস থেকে যখন একটা কাজ পাওয়া যায়, একটা ক্লায়েন্ট যদি মনে হয় যে এই ক্লায়েন্টটা আমার জন্য অনেক বেশি সময় ধরে থাকবে, এবং এসইও ফ্যাক্টরে এটাই হয় যে একটা ক্লায়েন্ট অনেকটা বেশি সময় ধরেই থাকে। তো এই ধরনের ক্লায়েন্টকে আসলে মার্কেট প্লেসে না রেখে মার্কেট প্লেসের বাইরে নিয়ে আসাটাই ভালো, এবং আমি সেটাই করি, এবং আমি সেটাই করেছি, এবং সেইখান থেকে আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টই আমাকে মার্কেট প্লেসের বাইরেই অর্ডার দেয়, কাজ করি, এবং আমার এজেন্সি থেকে যেগুলো আসে সেটাই। আহ, পাশাপাশি এই তো ব্যাচ শুরু করলাম আজ থেকে প্রায় 6-7 মাস হবে মেবি। আগে না, আরো বেশি হবে, আই থিঙ্ক সো ফেব্রুয়ারি মাসে শুরু করেছিলাম। তো এখন তো প্রায় বছর শেষ, 1 বছর হয়ে যাচ্ছে আসা, এই এই মেন্টরিং প্রফেশনে আসা। অনলাইন থেকেই শুরু করেছি, কোনো ইনস্টিটিউটে এখন পর্যন্ত যাওয়া হয়নি, যাইও নি আমি। আমার কাছে মনে হয়েছে এটাই আমার জন্য বেস্ট প্ল্যাটফর্ম ইনস্টিটিউট থেকে। প্রিভিয়াস ব্যাচের সাকসেস যদি আমি বলি সেক্ষেত্রে ফার্স্ট ব্যাচ, সুজা ভাই আপনি কত নম্বর ব্যাচে ছিলেন? ফোর্থ ব্যাচ? হ্যাঁ ভাইয়া, ফুড ব্যাচ। আচ্ছা, ফোর্থ ব্যাচ। আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আসছে, বিশেষ করে ফার্স্ট ব্যাচ থেকে যদি ধরি, ফার্স্ট ব্যাচে তখন প্রায় 90 জন স্টুডেন্ট ছিল আমার। তখন আমি বিষয়টা ফ্রিতে শুরু করি, অন কাইন্ড অফ ফ্রিতে শুরু করি, যে ফ্রিতে এসিও শেখাবো। তো তখন 90 জন স্টুডেন্ট আসে। তো তারপর থেকে আসলে পেমেন্ট মেথডে যাই। তখন ওই ব্যাচে যারা ছিল তাদের মধ্যে এখন পর্যন্ত আমার জানা মতে ম্যাক্সিমামই হচ্ছে তারা নিজেরা একটা ওয়েবসাইট নিজে নিয়ে নিছে, নিয়ে দেখা যাচ্ছে নিজেরাই সেটা নিয়ে কাজ করছে, নিজেরা র্যাঙ্কিং করে। হয়তো সেটা অনেকে অ্যাফিলিয়েট করছে, অনেকে শুধু ব্লগিং টাইপ করে নিচ্ছে। তাদের মধ্যে 2 জন আছে যারা দুইটা ইতালিয়ান এবং একটা মেক্সিকো, দুইটা এজেন্সিতে তারা জব করে। আই থিঙ্ক সো তাদের মান্থলি আমি যতটুকু লাস্ট শুনেছিলাম $300 মতো পে করে। এটা হচ্ছে এজেন্সি থেকে, এবং মার্কেট প্লেসে কাজ করে, আপওয়ার্কে কাজ করে। আমি ফাইবারটা তো সাপোর্ট করি না, বিশেষ করে এসিও কাজের জন্য। এই হচ্ছে বাকিদের অবস্থার মধ্যে যদি বলি, থার্ড ব্যাচের একটা মেয়ে ছিল লাস্ট, যে বাংলাদেশি একটা কোম্পানিতে এসিও এক্সিকিউটিভ হিসেবে হচ্ছে জব শুরু করে, এবং সে এখনো পর্যন্ত কন্টিনিউ করছে। বাকিরা যারা ছিল তারা, একজন ছিল হচ্ছে বাংলাদেশের ডোমেন হোস্টিং সেল করে, তো উনি ওনার নিজের ওয়েবসাইটের উপরেই অ্যাপ্লাই করছে কাজগুলো। আর বাকি আরও যারা আছে তারা মোটামুটি ফাইবার এবং ইয়েতে কাজ করছে। এখানে একজন আছে লিখন ইসলাম নামে, উনি ফাইবারে আছে, উনি মেবি লেভেল 1 সেলার এখন ফাইবারে। জি জি ভাই, আসসালামু আলাইকুম ফ্রাইড ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, লিখন ভাই, কত নম্বর সেলার আপনি? ভাই আমি এখন আপাতত এসইও এবং ডিজিটাল মার্কেটিং প্লাস ব্লগিং নিয়ে আছি, সেটা আপনার ফাইবারে ইতে আছি আর কি, ডিজিটাল মার্কেটিং এ ফাইবারে লেভেল 1-এ আছি। লেভেল 1-এ আছেন, আচ্ছা। উনি একজন ছিল আমার, উনি ছিল ফার্স্ট ব্যাচের আমার। পরবর্তীতে ওনাকে আমার একদম সাথে সাগরেদ করে নিয়ে নিছি। মানুষটা ভালো, ছেলেটা ভালো। তো আপনার ভালোবাসা ভাই। তো আহ, এভাবেই চলছে আর কি প্রতিটা ব্যাচই। মোটামুটি সাকসেস স্টোরি যদি বলি, এখন ব্যাপারটা হচ্ছে কি যে আমি যদি বলি যে আমার ব্যাচে 100% সাকসেস স্টোরি আছে, এটা আমি ভুল বলা হবে, আপনাদের একটা ভুল একটা তথ্য দেওয়া হবে। কখনোই কোনো জায়গায় 100 জন যদি মানুষ থাকে, সেখানে খুব 100 জনই কখনোই সফলতা অর্জন করতে পারে না। তার মানে এটা না যে 100 জন সফলতা অর্জন করতে পারবে না। কেউ একটু বেশি পরিশ্রম করে, কেউ একটু কম পরিশ্রম করে। আর সব থেকে বড় সমস্যাটা হচ্ছে এই আমাদের এই প্রফেশনে বা এই ক্যারিয়ারে, সেটা হচ্ছে গাইডলাইন। প্রপার গাইডলাইন না থাকার কারণে ওই 100 জনের মধ্যে 90 জন ঝরে যায়, 10 জন হচ্ছে ওই নিজের পরিশ্রমে টিকে থাকে। এবং এটা শিখার আমি নিজেও হয়েছি অনেকবার, কতটা স্ট্রাগল করে আসছি সেটা একটা কথা। আর যে কথাটা আমি সবসময় বলে থাকি সেটা হচ্ছে যে আমরা ফ্রিল্যান্সিং পেশায় আসি, ঠিক আছে, ফ্রিল্যান্সিং করব শুনি, তো ফ্রিল্যান্সিং করলে হাজার হাজার ডলার আসে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা কাকে দেখে ফ্রিল্যান্সিং পেশায় আসছি। এমন একটা লোককে দেখে আমি ফ্রিল্যান্সিং পেশায় আসছি, যে লোকের মাসে 1 লাখ টাকা উপার্জন করে, বা 60,000 টাকা 50,000 টাকা উপার্জন করে। আপনি তার সফলতা দেখছেন, এবং সেই সফলতা দেখে আপনি ডিসিশন নিলেন যে আপনি হচ্ছে ফ্রিল্যান্সিং পেশায় আসবেন। আপনার ভুলটা হচ্ছে সেখানেই সব থেকে বড় ভুল। কারণ আপনি তার সফলতাটা দেখেছেন, তার ব্যর্থতাগুলো দেখেন নাই, সে কোন কোন কতগুলো স্যাক্রিফাইস করেছে সেগুলো কখনো আপনি দেখেন নাই। তার এই 50,000 বা 1 লাখ টাকা উপার্জনের পেছনে সে কত বছর পরিশ্রম করে আসছে সেটা আপনি দেখেন নাই।
তো এইটা যদি দেখেন এবং এইটা দেখে যদি মনে হয় যে না আমি এই জায়গাতে এসে এই স্যাক্রিফাইস গুলো করতে পারবো, আমার ধৈর্যের লিমিট এতটুকু আছে, আমি এতটুকু গেলে আমি ধৈর্য পর্যন্ত আমি আমি পুষাতে পারবো, দেন ইউ আর মোস্ট ওয়েলকাম এই পেশাতে। আদারওয়াইজ ঝরে যাওয়ার কারণটা হচ্ছে এটাই যে আমরা সফলতা দেখে আসি একজন ফ্রিল্যান্সারের, এবং আমি এসে সেই এফোর্টটা দিতে পারি না এখানে, এবং আমাকে সেই ফিল্ড থেকে ব্যাক করতে হয়। বাংলাদেশে এখন পর্যন্ত আহ, জরিপ অনুযায়ী প্রায় 6.5 লাখ থেকে 7 লাখ ফ্রিল্যান্সার আছে, বাট বিলিভ ইট অর নট, এই 6.5 লাখ বা 7 লাখ ফ্রিল্যান্সারের মধ্যে আমি বাংলাদেশের কথাই বলছি, এখানে আমার ইন্ডিয়া থেকেও 4-5 জন স্টুডেন্ট আছে। তো বাংলাদেশে এই 5 থেকে 6 লাখ ফ্রিল্যান্সারদের মধ্যে সফলভাবে ইনকাম করতেছে 1.5 থেকে 2 লাখ। তাহলে বাকি 4-5 লাখ কই? তারাও কিন্তু ফ্রিল্যান্সার। তো ভাবার চিন্তাটা হচ্ছে এখানেই। আমি এখন বলতে পারেন রবিন ভাই আপনি তো ভয় দেখাচ্ছেন, কোর্স ফি দিয়ে তো ভর্তি হয়ে গেছে, এখন ভয় দেখাচ্ছেন কেন? ভয়টা এই জন্যই দেখাচ্ছি যেন এই ভয়টাকে ক্যাপচার করে নিয়ে আপনি ইন ফিউচারে ভালো মতো কাজ করতে পারেন, নিজের কাজটাকে এফোর্ড করতে পারেন, এফোর্ট দিতে পারেন নিজের কাজের উপরে। নিজের প্যাশন এবং ডেডিকেশন এই ক্যারিয়ারে যদি ফোকাস করতে পারেন, সেক্ষেত্রে আপনি মোস্ট ওয়েলকাম এই পেশাতে, আপনি সাকসেস হতে পারবেন। সাকসেস হতে পারে না এমন কেউ না, আপনার একজনের একটা জায়গায় সাকসেস হইতে 3 মাস লাগবে, আপনার হয়তো বা 3 মাসের জায়গায় 6 মাস লাগবে, বাট আপনি যদি এফোর্টটা দেন অবশ্যই আপনি এটা পসিবল, এবং এটা আপনি আপনি করতে পারেন, এটা আপনার দ্বারা সম্ভব। আর এসইও এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ইজিলি একটু পরিশ্রম করলে খুব সহজে ক্লায়েন্ট হ্যান্ডেল করা যায়, ক্লায়েন্ট পাওয়া যায়, কাজ পাওয়া যায়। ইভেন এই ক্লায়েন্টগুলা, বিশেষ করে এসিওর ক্লায়েন্টগুলা একটু লং টার্ম হয়, এবং সেই লং টার্মটা কয়েকদিনের জন্য না, কয়েক বছরের জন্য হয়। আর তার থেকেও বড় সুবিধা হচ্ছে আপনার যদি একদম ইচ্ছেই না থাকে কারো কাজ না করা, নিজের কাজ করবেন, সেই ক্ষেত্রেও যেটা হচ্ছে আপনি কোনো একটা ব্লগিং করলেন বা আপনি একটা অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট রেডি করলেন, এবং সেটাকে এসইও করে আপনি নিজের ওয়েবসাইট নিজের র্যাঙ্কিং করলেন, সেখান থেকে আপনি আর্নিং নিলেন। কিন্তু অন্যান্য যেটা হয় ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা গ্রাফিক ডিজাইন, এখানে আপনার নিজের কোনো কাজ নাই, নিজের জন্য কিছুই করার নেই। আপনি ওয়েবসাইট ডেভেলপ করছেন, একটা সার্ভিস, আপনার একটা পোর্টফোলিও বানালেন, বা আপনি গ্রাফিক ডিজাইন সার্ভিস দিচ্ছেন, আপনার একটা পোর্টফোলিও রেডি করলেন, সেটাকে র্যাঙ্কিং করতে গেলে আপনাকে এসইও করতে হবে। ডিমান্ডটা যদি বলেন সবকিছু থেকে, সবগুলো ডিমান্ড থেকে আপনার ডিমান্ডটাই বেশি, তাহলে এখন বলতে পারেন ভাই ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে অনেক বড় একটা টপিক বা চ্যাপ্টার, যেটার একটা বড় একটা পার্ট বা সিলেবাস হচ্ছে এসইও। এই এসইও কে এক্সিট করে দিলে ডিজিটাল মার্কেটিং এ যেসব পার্ট থাকে সেটা বলতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং অন কাইন্ড অফ। হতে পারে সেটা ফেসবুক মার্কেটিং বা ফেসবুক পেজ বুস্টিং, ফেসবুক অ্যাডস প্রোভাইডিং বুস্টিং, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব মার্কেটিং, এক্সেট্রা এক্সেট্রা। এগুলো ছোট কাজ, কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সব থেকে ফার্স্ট একটা এরিয়া যদি বলি সেটা হচ্ছে এসইও, যেটা আপনার নিজের জন্য ইন ফিউচার যদি নিজে কাজ করেন সেটা আপনাকে হেল্প করবে। কজ অফ এসইও করা ছাড়া আপনি খুব ভালো মতো একটা ওয়েবসাইট র্যাঙ্ক কখনোই প্রপারলি করতে পারবেন না। বাংলাদেশের সিচুয়েশনে যদি বলি, বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী এসইওর ডিমান্ড বা ভ্যালুটা এখনো হয় নাই। ইভেন এই ডিমান্ডটা ক্রিয়েট হইতে আরো 2 থেকে 3 বছর সময় লাগবে, যেটার ডিমান্ড বাংলাদেশের বাইরে অনেক বেশি। বাংলাদেশে তাহলে ডিমান্ড কেন নাই? বাংলাদেশের ডিমান্ড এই জন্য নাই, আমরা যে কোনো একটা বিজনেস রান করি, ওয়েবসাইট বলতেই আমরা বিজনেস বুঝবো এখানে। ওয়েবসাইট বলতে এমন না যে আমি একটা 2টা ভিডিও আপলোড করে রাখলাম 2টা বিয়ে বাড়ির, সেটা লোকজন এসে দেখছে, নো। ব্যাপারটা হচ্ছে যে আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করছেন, কোনো একটা সার্ভিস দিচ্ছেন, যেটা অন্য লোকরা আপনার কাছ থেকে কিনে নিচ্ছে, এর মাধ্যমে আপনি বেনিফিটেড হচ্ছেন। এবং এই ওয়েবসাইটটাকে বা এই শপ, অনলাইন শপটাকে আপনি গুগলে এমনভাবে র্যাঙ্কিং করছেন যেন ইজিলি অর্গানিকলি কোনো টাকা খরচ না করে, কোনো অ্যাডভার্টাইজিং না করে আপনি কাস্টমারের কাছে পৌঁছাতে পারেন, আপনার পটেনশিয়াল কাস্টমারের কাছে। কিন্তু বাংলাদেশে আমরা যেটা বুঝি, কোনো একটা বিজনেস ওয়েবসাইট রান করা বলেন, পেজ রান করা বলেন, তার প্রথম কথা শর্ত ডিজিটাল মার্কেটিং বুঝতেও যেটা বড় বড় কোম্পানি বুঝে, কারণ আমি এখন পর্যন্ত অনেকগুলো কোম্পানির সাথে কাজ করেছি বাংলাদেশের, একটা জিনিসই বুঝে, ভাই আমার ইনস্টাগ্রামে ভাই এতগুলো ফলোয়ার আছে, একটু দিয়া দেন না ভাই,
ভাই ফেসবুকে আমার বনানী গুলশান আর বাড়িধারা হইলেই হবে ভাই, আমার সব কাস্টমার ওইখানে। আমার ফেসবুকের পেজটা বুস্ট করে দেন এই পোস্টটা। সে ডিজিটাল মার্কেটিং বিজনেস বলতে এইটাই বুঝে, যার কারণে বাংলাদেশে এখন পর্যন্ত এসিওর ওই ডিমান্ড ক্রিয়েট হইতে গেলে আরো 2 থেকে 3 বছর প্রয়োজন। তাও হবে কিনা সন্দেহ আছে, বাট হবে একটা সময়, কারণ এখন অনেক বেশি আধুনিক হচ্ছে বিজনেস। তো এই হচ্ছে সর্বোপরি কথা। একটা মোটিভেশনাল স্পিচ বলেন, আপনাদের ভয় দেখানো বলেন, আর যাই বলেন, ফান বলেন, জাস্ট বলে রাখলাম কথাটা ফার্স্ট অফ অল। যাই হোক, আকিব ভাই আসসালামু আলাইকুম, একটু পরিচয় হই আপনাদের সাথে, যদিও যদি ওয়ালাইকুম আপনি আসসালাম ভাইয়া। ছিলেন। কোথায় আছেন, কি করছেন? আমার বাসা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলাতে। জি। আমি হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, ইংরেজি আমার বিষয়। জি। আর আমি এলডিপি থেকে ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স করেছিলাম এই 2020 সালের মেন্টর সামনের কে দিকে। ছিল? মেন্টর নাম হচ্ছে এমদাদুল হক স্যার। চিনছি, আর জি। তারপরে ফাইবারে অ্যাকাউন্ট করা, তো ফাইবার থেকে এই মোটামুটি 10-12টার মতো অর্ডার পেয়েছি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। বেশ, তা ভালোই তো ছিলেন, এসিওতে আসলেন কেন আবার? এসিও তে কেন আসলাম ভাই, এই যে ভাই একটু আগে যে কথাটা বললেন আপনি যে ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা জায়গা হয়। তো এত বড় জায়গার ভিতর থেকে কি হয় যে আমি কোন বিষয়টা নিয়ে এক্সপার্ট হব বা কোন বিষয়টা নিয়ে গিক খুললে ভালো অর্ডার পাবো বা বায়ারকে সাপোর্টটা ভালো দিতে পারবো, এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আমি পুরো সমুদ্রের মাঝখানে ভেসে বেড়াচ্ছি। তো ওখান থেকে একটু মানে একটু স্পেসিফাই করার জন্য আমার নিজের সার্ভিসটাকে একটু ভালো মতো শেখার জন্য এখানে আসা। ঠিক আছে। লিপটন খান ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি মিউট করা আছেন লিপটন ভাই, আপনি মিউট একটু আনমিউট করেন প্লিজ। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। মেহেরপুরের ছেলে আপনি? জি ভাই, জি। আমার মেহেরপুর ডিস্ট্রিক্ট, গাংনী উপজেলা। জি। কি আমি করছেন? হচ্ছে আমি বিএসসি ম্যাথমেটিক্স, সায়েন্স ডিপার্টমেন্ট, ফাইনাল ইয়ার। অনার্স না? এটা ডিগ্রির আন্ডারে। ডিগ্রি আন্ডার, ঠিক আছে, জি। এর ভাই বাইরে কি করছিলেন, এর বাইরে কি করেন? এই অনলাইন জগতে কি করতে চাচ্ছেন বা কি করতেন? অনলাইন জগতে আমার আশাটা খুবই অল্প সময়ের মাঝে, বলতে গেলে 2 মাস। এটা অনেক ইউটিউব বা আদার সাইট ঘাটাঘাটি করার পরে, ফেসবুক এগুলো দেখার পরে এসিওর প্রতি আমার একটা আহ, মানে একটা বেসিক আইডিয়া তৈরি হয়েছে এবং এটা আমার খুব ভালো লাগছে শিখতে। অনেক টিউটোরিয়াল দেখা, যেন আমার ব্রেনে এটা খুব ভালো ম্যাচ করছে, ক্যাচ করছে, এটা আমি বুঝতে জি। পারছি বিষয়টা। জি। তো তারপরে আমি আপনার এই লিঙ্কটা ফেসবুকে পেলাম। তারপরে আমি আপনাকে নক দেই, স্কাইপিতে রিকোয়েস্ট করি, করার পরে কথা হয়। তো ভাই আমি এসিওটা 100% করতে চাই এবং খুবই অ্যাডভান্স লেভেলে পৌঁছাতে চাই আর কি। সুদীপ মন্ডল দা, ইন্ডিয়া থেকে বলছেন, কেমন আছেন? সুদীপ ভাই কে আছেন? আচ্ছা, সুদীপ ভাইয়ের কাছে পরে আসি। তাইবা তাসফিয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। চিটাগং থেকে বলছেন? জি, আমি চিটাগংয়ে থাকি। জি। থার্ড ইয়ার মার্কেটিং নিয়ে করছি। আপনার নেটওয়ার্ক মেবি আর সমস্যা করছে। হ্যালো জি, কি হ্যালো করছেন? জি, আমি অনার্স থার্ড ইয়ারে মার্কেটিং নিয়ে পড়ছি। জি। অনলাইনে এসইও কেন শিখতে আসছেন? ফার্স্ট আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে শুরু করেছিলাম, তো এসইও নিয়ে সামান্য ধারণার পর ইন্টারেস্টটা ডাইভার্ট হয়ে এসইও তে গেছে। আর একটা ভাইয়ের আন্ডারে, ওনার এজেন্সির আন্ডারে কাজ করছি, কিছু শিখছি।
জি অফ পেজ এসইও থেকে কিছু শিখছি, এরপর আর ঠিক হয়ে ওঠেনি। তো কি কি শিখেছিলেন অফ কি পেজ থেকে? শিখেছিলেন অফ পেজ থেকে? অফ পেজের যতগুলো টপিক আছে, যেমন প্রোফাইল লিঙ্ক, লিঙ্ক ওয়েব বানানো, বাকি যা যা আছে অফ পেজ হুম, থেকে মোটামুটি, জি বাট বাকিগুলো নিয়ে তেমন একটা কোনো ধারণা নেই, কম। তো তাই যাক, মোটামুটি এক্সপিরিয়েন্স আছে তাহলে। জি, ঠিক আছে, ঠিক আছে। সজীব ভাই, আসসালামু আলাইকুম। সজীব ভাই আছেন? আচ্ছা, সজীব ভাই মেবি একটু বাইরে ছিল, উনি আমাকে স্কাইপিতে শুনেছিলাম। আচ্ছা, যাই হোক, ওনার কাছে পরে আসছি। পরেশ চন্দ্র মণ্ডল, আসসালামু আলাইকুম। পরেশ ভাই কে আছেন? ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, সজীব ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভাই কোথায় কেমন আছেন? আছেন? জি, ভালো আছি ভাই, কেমন আছেন আপনি? আহ, এই তো আল্লাহ পাক ভালো রাখতে ভাই। আমি আজকে ভাই একটা কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। জি। কোথা থেকে বলছেন, কি করছেন? ভাই আমি বগুড়া থেকে বলছি। আমি পলিটিক্যাল সায়েন্স থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে জি মূলত সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক বুস্টিং এর মাধ্যমে বা ফ্রি মার্কেটিং এর মাধ্যমে আমি আমার সাইটে ট্রাফিক আনি। তো আমার স্বপ্ন যে আমার গুগল থেকে ট্রাফিক আসবে। জি আমি ইউটিউবে অনেক ভিডিও দেখি, বাট মনে হয় যে এভাবে ভিডিও দেখে আসলে হবে না, একজন জি গুরু দরকার। আচ্ছা, এই জন্য আপনার শরণাপন্ন হওয়া। ঠিক আছে ভাই, দেখা যাক আপনাকে কতটুকু কি হেল্প করা যায়। চেষ্টা করবো আমি আমার সাধ্য মতো ভাই। ইনশাল্লাহ। এখানে আর কে আছে? দাঁড়ান, আকলিমা আফরোজ, আপনি কি আছেন? আচ্ছা, অমিত মন্ডল ভাই, হ্যালো জি ভাই। কেমন আছেন? হ্যালো, কেমন আছেন ভাই? আমি ভালো আছি। আচ্ছা, এসিও কেন হ্যালো করবেন ভাই? ভাই, আমি 8 মাস আগে থেকে আমি ফাইবারে কাজ করি এবং আমি সেখানে থেকে কাজ করি। জি এখন বর্তমানে লেভেল 2 খেলার এই মাসে পেয়েছি। তো এখন আমার এই স্কিলটা সব থেকে বেশি ভালো লাগে। আর এই স্কিল নিয়ে আমি কাজ করার একটা উদ্দেশ্য হলো যে আমি নিজের করতে চাই জি এবং অ্যাক্টিভ মার্কেটিং নিয়ে কাজ করতে চাই। আর বুঝতে এর পেরেছি। পাশাপাশি ফাইবারের সার্ভিস দিতে চাই। ঠিক আছে, তো ফাইবারের উপর আপনার অনেকে সেখানে বেশি যে আকর্ষণটা অনেক টেকনিকটা এবং বেশি, না? লজিকটা, আচ্ছা, ঠিক আছে, আপনার সেখানে প্রসেসটা এবং লজিকটা আমার অনেক ভালো লাগে। আচ্ছা, তাই আপনার কোশ্চেন ধন্যবাদ, করার ইচ্ছা নেই। ধন্যবাদ ভাই। বি পজিটিভ আইটি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আচ্ছা, আমার ইমেলের নামটা চেঞ্জ করা হয়নি, সরি। না, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। কোথা থেকে বলছেন? স্যার আমি চিটাং থেকে বলতেছিলাম, চিটাং আগ্রাবাদ রাহাত দুনিয়া ভাই? থেকে। না, আমি হচ্ছে আপনার সাইফুদ্দিন আহমেদ। সাইফুদ্দিন আহমেদ ভাই, আচ্ছা। জি, এসিও কেন শিখবেন ভাই? বেসিক্যালি আমি ইউটিউব বা ফেসবুক পেজে আপনার অনেক এসইও ভিডিও দেখছিলাম, কিন্তু ওইখান থেকে আসলে আমি ওরকম সাপোর্ট পাচ্ছি না, মানে আপনার পুরোপুরি শিখা হচ্ছে না। জি তো এই জন্য আপনার শরণাপন্ন হওয়া। না, এখন যেমনি বললেন এমনি বললেন না ভাই, শরণাপন্ন হওয়া ব্যাপারটা হচ্ছে ওইরকম যাচ্ছে, আমি একটা দরবেশ বাবা এখানে বসে আছি, আপনার দরবারে শরণাপন্ন হয়ে গেলাম। না ভাই, যাই হোক, আপনি আমি কিছুটা হেল্প করব, বাকিটা আপনি চেষ্টা করবেন ইনশাল্লাহ। 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 আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, সুধা ভাইকে তো আমি চিনি। এখানে কি নাম এটা? জিএসজে, এটা কি নাম? কে কে কোন ভাই? ভাই আপনি আছেন? জি ভাই আমি আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, নামটা একটু বললে খুশি হব। ভাই নাম হচ্ছে ভাই প্রশান্ত বর্মন। এখানে একটা ফেক জিমেল দিয়ে জয়েন করেছি, তো ওই জন্য নামটা আসে না আর কি। জি, এসিও কেন শিখবেন?
এসিও শেখার উদ্দেশ্য হচ্ছে ভাই নিজের কাজ নিজে করবো, মানে হচ্ছে আমি অনেকগুলো সাইট ওপেন করেছি কিন্তু সাইটগুলো র্যাঙ্ক করাতে পারছি না। এছাড়াও ফেসবুক থেকে মানে বুস্টিং করে অনেক ট্রাফিক নিয়েছে কিন্তু সেভাবে আর হচ্ছে না। ওই জন্য নিজের সাইটগুলো র্যাঙ্ক করানোর জন্য এবং গুগল অ্যাডসেন্স দিয়ে ইনকাম করার জন্য এসিও করবো আর কি। আর কি অনলাইনে আসলে ধরনের অনেক সাইট রান করেছেন আপনি? নিশ কি টপিকের উপরে? হেলথ এবং টেকনোলজি। হেলথ এবং টেকনোলজি, ঠিক আছে। এছাড়াও হচ্ছে কি অ্যাডস থেকে মানে কিছু ট্রাফিক নিয়ে ওইখান থেকে ইনকাম করতেছি। অ্যাডস থেকেও প্রায় অনেক ইনকাম হয়েছে কিন্তু সবগুলা ছিল অনেক পেড ট্রাফিক, ফ্রি জি ট্রাফিক পাচ্ছিলাম না। ফ্রি ট্রাফিকের জন্য এই সাইটটা শিকার। জি, ঠিক আছে। ইসরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। কোথা থেকে বলছেন আপনি? আমি চট্টগ্রাম থেকে বলছি। এবার কি সবাই চট্টগ্রাম থেকে বেশি চলে আসছে নাকি এখানে? আচ্ছা, এসিও কেন শিখবেন? অ্যাকচুয়ালি আমি কিছুদিন আগে ডিজিটাল মার্কেটিং কোর্স করেছিলাম, তো ওখান থেকে আমি এসইও সম্পর্কে জানতে পারি। তো ওখানে একটা গ্রুপের সাথে পরিচয় হয়, সেখান থেকেই অফ পেজের কিছু কাজ করেছি। তো আরো ডিটেলস জানার জন্য এখানে আসা। ঠিক আছে। নিজামুদ্দিন ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, উনি মনে হয় নাই। পঙ্কজ ভাইকে তো আগে থেকেই চিনি, বাকিদের আমি চিনি এখানে যারা মোটামুটি আছে। সাজিদুল ভাইয়ের সাথে কি কথা বলেছি? সাজিদুল ভাই, না ভাইয়া, আমার সাথে কথা বলা হয়নি ভাইয়া। বলা হয়নি। কেমন আছেন? আপনি মানে আলহামদুলিল্লাহ, একদম লাস্ট আসসালামু সেশনে আলাইকুম। আসছেন না, কিছুক্ষণ আগে? জি জি, আমি লাস্ট, লাস্ট বলতে একদম লাস্টের ট্রেন ধরেছেন। জি, লাস্টের ট্রেন বলতে পারেন। কোথা থেকে বলছেন? আমি ভাইয়া চিটাং থেকে। আপনিও চিটাগং? বাহ! এরপরের বার থেকে আমার পুরো বুস্ট পুরো চিটাগং জুড়ে করতে হবে, আর কোথাও বাংলাদেশের কোথাও আমি বুস্ট করব না আমার কোর্সের ইয়ে অ্যাডভার্টাইজিং, শুধু চিটাগং বুস্ট করব। এটাই তো এনাফ আমার জন্য। এত বড় শহরের লোকজন সব চলে আসতেছে আমার কাছে। জি ভাইয়া। এসিও কেন শিখবেন সাজিদ ভাই? না ভাই, আমি টোটালি নতুন। আমি এর আগে ফেসবুক মার্কেটিং এর একটা মানে টিউটোরিয়াল করছিলাম। জি, আর এটা হচ্ছে আমার দ্বিতীয় আর কি এসইও কোর্সটা আমি আমরা থেকে দেখছি, জাস্ট শুরু করলাম আর কি। ফাইবারে দেখছি এসইওর কাজ অনেকগুলা হয়, জি, এজন্য আমি একদম নতুন শিখতে আসছি। ইনশাল্লাহ। আচ্ছা, এখন একটা সত্য তেতো কথা বলি, সেটা হচ্ছে এখানে অনেকেই যে বলতেছেন যে ভাই আপনার শরণাপন্ন হলাম, যদি কিছু শিখতে পারি। আমি শিখতে আসছি, আমি কিছু জানতে আসছি, আরো ভালোভাবে কিছু জানতে আসছি। কথাটা তেতো হলেও সত্য, সেটা হচ্ছে এগুলো সবই হচ্ছে বলতে পারেন যে উম, সমাজের আহ, মধ্যে আমাদের যে সামাজিকতার যে পরিচয় সেটা দেওয়া। কিন্তু সবার ভেতরে যে 20 জন বা 23 জন আপনারা আছেন, সবার ভেতরে একটা জিনিসই কথা চলতেছে, সেটা হচ্ছে ডলার কবে কামামু রে ভাই, এই কথা এখন সবাই একটা কথা, উদ্দেশ্য একটাই এখানে, সেটা হচ্ছে ভাই ইনকাম করতে আসছে। এটাই মূল উদ্দেশ্য। আমরা ইনকাম করব ইনশাল্লাহ, এবং ভালো মতো ইনকাম করার চেষ্টা করব। আসেন একটু কোর্সের আউটলেটের দিকে যাই। টোটাল এই কোর্সটাকে আমি 24টা ক্যাটাগরিতে আমি টোটালি আমি এটাকে করে দিছি। এই কোর্সের আউটলেটটা আই থিঙ্ক সো যারা ওই অ্যাড দেখে আসছেন, ওই অ্যাডের মধ্যে ছিল আউটলেটটা, যদি দেখে থাকেন আর কি। সেখানে টোটাল 24টা ক্লাস আমি রেখেছি। একদম এই ক্লাসের মধ্যে যে সাব ক্যাটাগরিগুলো আছে, এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। এখানে অনেক বিষয় চেঞ্জ হবে, নতুন আপডেট যেগুলো আসছে এখন বর্তমানে গুগলের অ্যালগোরিদমগুলো আপডেট হওয়ার পর, যেগুলো আসছে রিসেন্টলি কিছু আপডেট হচ্ছে অ্যানালাইটিক্স এবং সার্চ কনসোলে, সেই আপডেটগুলো এখানে ইনক্লুড হবে। বেসিক এবং অ্যাডভান্স কোর্সের মধ্যে দেখিয়ে আসছেন, বেসিক এবং অ্যাডভান্স। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বেসিক এবং অ্যাডভান্সের রেশিওটা যদি বলি, দেখেন অন্যান্য ইনস্টিটিউট বলেন, যেহেতু এখন একটা প্যান্ডামিক সিজন চলছে, আমাদের করোনা একটা ইফেক্টিভ টাইম চলে যাচ্ছে অনেকেরই, যদি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কথা বলি, এটা সবারই কম বেশিটা আছে। এটাকে যদি স্কিপ করি, বাদ দিই, সেক্ষেত্রে বিভিন্ন ইনস্টিটিউটের কথা যদি বলি, 10-12 নিচে মনে হয় না বেসিক লেভেলের যে এসইও কোর্স সেটা হয়, এবং আমি যতটুকু জানি সর্বোচ্চ 15টার মতো লেসন হয়, বা খুব বেশি গেলেও যদি
20টা হতে পারে। আর ডিজিটাল মার্কেটিং এরিয়াতে যদি একসাথে ডিজিটাল মার্কেটিং এরিয়াটা কভার করা হয় বা ডিজিটাল মার্কেটিং কোর্সটাকে কভার করা হয়, সেক্ষেত্রে 30-35টা লেসন হয়তো বা যায়। যাই হোক, বেসিকটা শুধু বেসিক বলছি। এরপরে অ্যাডভান্সড যেটা বলি আমরা, অ্যাডভান্সড সবকিছুর অ্যাডভান্সড একটা প্রসিডিউর আছে। সো এসিওর ক্ষেত্রে অ্যাডভান্সড এসিও আছে। আমি আমার এই কোর্সে অ্যাডভান্সটাও রাখবো, তবে সেটা লিমিটেড। ফুললি অ্যাডভান্সটা অ্যাকচুয়ালি এই কোর্সে যদি বলি যে ইনক্লুড করা, তাহলে কোর্সের লেন্থ অনেক বেশি বড় হয়ে যাবে। তবে প্রতিটা কাজেরই ট্রিক্স থাকে। আমি আপনাকে সচরাচর যে ধরনের কাজ মানুষ করে বা 8-10টা ইনস্টিটিউট বা মেন্টর বা ট্রেনার যেটা শেখায়, এটা আমিও আপনাকে এটাই শেখাবো। স্পেশাল ব্যাচ নাম এই জন্যই করেছি, যেটা তারা দেয় না সেটা আমি যেটা দিচ্ছি বা আমি যেটা আপনাদের প্রোভাইড করব, সেটা হচ্ছে যে ট্রিক্সগুলা। কারণ কাজ সবাই জানে বা ট্রিক্স সবাই জানে না। এখন আপনার ইন্টেনশন যদি থাকে আমি ভাই কাজ করব, ডলার ইনকাম করব, আমি চলবো, ফাইন। কিন্তু আপনার যদি ইন্টেনশন থাকে ভাই এসইও এক্সপার্ট হব আমি, আপনি অনলাইন প্ল্যাটফর্ম বা ফেসবুক যেটা আমরা বুঝি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম একটা মাধ্যম, আপনি যাকে জিজ্ঞেস করেন সে যেই ক্যাটাগরির কাজই করুক না কেন, আপনি কি এক্সপার্ট, সে একদম দ্বিধাহীনতায় সে বলে দিবে যে হ্যাঁ আমি এক্সপার্ট, এসইও এক্সপার্ট, বা আমি গ্রাফিক ডিজাইন এক্সপার্ট, আমি সফটওয়্যার ডেভেলপার এক্সপার্ট। সে কতটা এক্সপার্ট তাকে যখন আপনি একটা কাজ দিবেন তখন রেজাল্ট আসে যে ওই ছেলেটা, ওই মেয়েটা, ওই লোকটা, ওই ব্যক্তিটা কতটুকু এক্সপার্ট তার কাজের উপর। আপনি আসছেন এক্সপার্ট হতে, নট অনলি অ্যান ওয়ার্কার, অ্যাজ অ্যান ওয়ার্কার আমি কাজ করব, নো, আপনি একজন এক্সপার্ট। অ্যান্ড এক্সপার্ট মিনস আপনার নিজের স্ট্র্যাটেজি, আপনার নিজের কাজ করার মাধ্যম বা ওয়ে, আপনার নিজের মতো করে একটা কনসালটেন্সি, সেটা কাজ। ওই যে বললাম 1.5 লাখ লোক হচ্ছে প্রফেশনালি একদম সফলতার সাথে উপার্জন করছে, বাকি 4 লাখ নাই 6.5 লাখ ফ্রিল্যান্সারের মধ্যে। তার কারণ একটাই, বাকি 4 লাখের কোনো স্ট্র্যাটেজি নাই। তারা ওয়ার্কার, অ্যাজ এ ওয়ার্কার। সে আপনার আমার মতো লোকের কাছ থেকে কাজ নিয়ে আপনি $100 একটা কাজ পেলে তাকে $50 দিয়ে করাই দিবেন, সে নাচতে নাচতে করে দিবে। কিন্তু কাজটা কিন্তু আসলে সেই $50 ছিল না, কিন্তু সে অ্যাজ এ ওয়ার্কার হিসেবে কাজ করছে, নিজেকে এক্সপার্ট হিসেবে রেডি করতে পারে না, বিধায় সে $100 জায়গায় সে $50 পাচ্ছে। বাট আপনি কিন্তু সেই জায়গাতে ঠিকই $100 উপার্জন করছেন। থিঙ্কিং করার হচ্ছে এইটা যে আমাকে এক্সপার্ট হতে হবে, এবং এক্সপার্ট সেটা মুখে না যে কেউ একজন জিজ্ঞেস করলো আপনি এসইও এক্সপার্ট, আমি আমার টাইটেলে দিয়ে দিলাম ওকে আই এম এন এসইও এক্সপার্ট। নো, আপনি কাজে এক্সপার্ট, এবং এটাই হওয়া উচিত। যাই হোক, অনেক লম্বা গল্প করেছি, যদিও ইন্ট্রোডিউস পার্ট, সো দ্যাটস ওয়াই গল্প করে ফেললাম। তো এখানে টোটাল নিচ পর্যন্ত এতটুকু মনে করেন থিওরিক্যাল টপিক যাবে। এখান থেকে কিওয়ার্ড রিসার্চ শুরু করবো 3 নম্বর ক্লাস থেকে আমরা, এবং কিওয়ার্ড রিসার্চ আমি মনে হয় 1টা 2টা 3টা 4টা 5টা ক্লাস রেখেছি শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের উপরেই, যেখানে অন্যান্য মেন্টরদের দেখবেন 2টা বা 3টা ক্লাস রাখে, সর্বোচ্চ 2টা, 3টা গেলে খুব সর্বোচ্চ। তাহলে এত কেন রাখলাম? তার কারণ হচ্ছে এসইও করা মানে হচ্ছে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করা, তাই তো? এসইওর ফুল মিনিং কি, এসব কি একটু পরে বলবো। জাস্ট এখন কথার মতো জাস্ট রুটিন ওয়াইজে যেটা আসতেছে সেটা একটু বলে যাচ্ছে, মানে অফিসিয়ালি যে ধরনের কথাবার্তা একটু পরে বলি। তো একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করে দিতে গেলে একটা কথা, যে কোনো একটা কথা লিখে আমি সার্চ করবো গুগলে, লাইক দ্যাট, কোনো একটা সেন্টেন্স, যে হোয়াট ইজ এসইও, বা হাউ ক্যান আই আর্ন মানি উইদাউট অ্যান ইনভেস্টমেন্ট, এই ধরনের কোনো একটা কথা লিখে সার্চ করবো। আপনি চাচ্ছেন যে ওকে ফাইন, আমি তো আমার একটা ওয়েবসাইট আছে, আমি তো এটা টাইপ করে লিখলে যেন আমার ওয়েবসাইটটা আসে, যে কি টাইপ করে লিখলে আমার ওয়েবসাইট আসবে, যে হাউ ক্যান আই আর্ন মানি উইদাউট অ্যান ইনভেস্টমেন্ট। কিছু কথাটা লিখে আপনি সার্চ করলেন, বা এই যে সেন্টেন্স বা বাক্যটা লিখে আপনি সার্চ করলেন, এটা অন কাইন্ড অফ কিওয়ার্ড, আপনার এটা একটা কিওয়ার্ড। এবং একটা ওয়েবসাইট এই ধরনের সেন্টেন্স বা কিওয়ার্ডগুলোর উপরে বেস করেই আসলে র্যাঙ্ক করতে হয় বা র্যাঙ্ক হয়, গুগল র্যাঙ্কিং করে। তো সব মিলিয়ে যদি বলি, এই কিওয়ার্ড রিসার্চ হচ্ছে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য হৃৎপিণ্ড বা হার্ট। যার কারণে আমি এখানে টোটাল 5টা ক্লাস রেখেছি শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের উপর, যেন কিওয়ার্ড রিসার্চ নিয়ে যেন কোনো সময় আপনাদের দ্বিধাহীনতায় ভুগতে না হয় বা সমস্যায় পড়তে না হয়।
কথাগুলো যদি কঠিন লাগে একটু বললেন, আর একটু সহজভাবে বলার চেষ্টা করব। এরপরে হচ্ছে অন পেজ এসইওর জন্য অন পেজের ক্লাস রেখেছি হচ্ছে এগুলো তো সব 7 সাব ক্যাটাগরি, এখানে বাড়বে কমবে আস্তে আস্তে, মানে এখানে যে সাব যে বিষয়গুলো আছে, এখানে যে টপিকগুলো সাব টপিকগুলো আছে, একটা দুইটা, এখানে কন্টেন্ট রাইটিং এর ক্লাস রেখে দিয়েছি যেন কন্টেন্ট রাইটার হায়ার করে আপনাদেরকে ইউনিক কন্টেন্ট লিখতে না হয়। আপনি অ্যাজ এন এসইও এক্সপার্ট হিসেবেই কাজ করবেন এবং এসইও ফ্রেন্ডলি ইউনিক কন্টেন্ট কীভাবে লিখবেন সেই টেকনিক শেখানোর দায়িত্ব আমার। তারপর অন পেজে আরেকটা ক্লাস রেখেছি, টোটাল একটা দুইটা তিনটা ক্লাস রেখেছি অন পেজের, ইনশাল্লাহ এর মধ্যে শেষ হয়ে যাবে অন পেজ, এবং প্রত্যেকটা সাব ক্যাটাগরিতে অনেকগুলো আছে। অফ পেজের এই কয়েকটা রেখেছি, অফ পেজেই চেঞ্জ হবে। আমার ম্যাক্সিমাম যতগুলা ক্লাসের যে সাব ক্যাটাগরি যেখানে যেগুলো আছে, যেখানে এগুলো মোটামুটি চেঞ্জ করি আমি, যেগুলো ট্রেন্ডিং যেই মেথডগুলো আছে, বিশেষ করে অফ পেজের এই ট্রেন্ডিং মেথডগুলো হয় চলে, তো এখান থেকে চেঞ্জ হবে যেগুলো এখানে আছে। তো যারা যেগুলো পারেন এখান থেকে আরো কিছু চেঞ্জ হবে। আর এইখানকারই কিছু প্রসিডিউর আছে যেগুলো ফুলি অ্যাডভান্স মেথড আমি দেখাবো এই স্পেশাল ব্যাচের জন্য। আর অন পেজে যেগুলো আছে সেগুলো তো অ্যাডভান্স মোডে যাবেই। এরপরে অফ পেজের এতগুলো ক্লাস, তারপর এসইও রিপোর্টিং, তারপর ওয়েবসাইট অডিট, দেন লোকাল এসইও নিয়ে কিছু কথা বলবো। লোকাল এসইওর জন্য 3টা ক্লাস রেখেছি আমি এখানে, যাতে লোকাল এসইও সম্পর্কে বেসিক, লোকাল এসইও টোটালি বেসিক দিব এখানে, বেসিক ধারণা দিয়ে দিব ইনশাল্লাহ। যতটুকু বেসিক দিব ততটুকু লোকাল এসইওর প্রজেক্ট নিয়ে কাজ করার মতো অ্যাবিলিটি আপনারা ক্রিয়েট করে ফেলবেন, সমস্যা নেই। তারপর ওয়ার্ডপ্রেস দিয়ে দিলাম, যে এটা দেওয়ার কারণ হচ্ছে যে এখানে ওয়ার্ডপ্রেসের 3টা ক্লাস দিয়েছি। তার কারণ হচ্ছে যে আপনি একটা যদি কখনো এমন হয় যে না আপনি নিজে একটা ওয়েবসাইট ডেভেলপ করে নিজে ক্রিয়েট করে নিজে ব্লগিং করবেন বা আপনি নিজে কাজ করবেন, সেই ক্ষেত্রে যেন কোনো ডেভেলপারের কাছে গিয়ে যেন আপনাকে ওই ওয়েবসাইট ডেভেলপ করে নিয়ে আসতে না হয়। ইনশাল্লাহ এই ক্লাসটা আমি নিব না, এই 3টা ক্লাস নেবে হচ্ছে এখানে যে আরেকজন আছে লিখন ভাই, উনি নিবে হচ্ছে এই 3টা ক্লাস ওয়ার্ডপ্রেস, উনি হচ্ছে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, উনি নিবে। 24 নম্বর ক্লাসটা আমি এখন বলবো না, এটা একদমই হিডেন পার্ট। এখানে লোকালিটি বলতে কি বোঝায়? লোকালিস্ট, হ্যাঁ বলছি, একটু পরে বলছি। তো 24 নম্বরটা আমি একদমই বলবো না, এইটা আমি তাদের জন্য রেখেছি, শুধুমাত্র তাদের জন্য যারা এই 2 মাস আমার সাথে টিকে থেকে একদম তাদের এফোর্ট বলেন, তাদের ডেডিকেশন, প্যাশন লেভেল থেকে ঠিকঠাক মতো কাজ করে আসতে পারবেন। যত সিক্রেট জিনিস আছে সব হচ্ছে এখানে, লোভে ফালায় রাখলাম এটা এখানে এই জন্যে আপনার বাকি 23টা ক্লাসের জন্য মনোযোগ ঠিকঠাক থাকে, অ্যাসাইনমেন্ট হোমওয়ার্ক হাবিজাবি যা আছে সেগুলো যেন ঠিকঠাক মতো চলে আসে। তো মনে রাখেন এই 24 নম্বর ক্লাসে যা হবে মানে আমি বলবো যে এটা একদম অনেস্টলি, এটা যে কেউ বলুক, টপ লেভেলের যারা এসইও এক্সপার্ট বাংলাদেশে আছে, প্রফেশনালি যারা ট্রেনার, তারাও তাদের ওই রকম স্টুডেন্টদেরকে দেয় যারা তাদের কাছ থেকে হাজার হাজার টাকা দিয়ে খরচ করে তাদের কাছে কোর্স করে। সহজ কথা যদি বলি, আমি আমার গুরুর কাছ থেকে যত সিক্রেট অ্যাডভান্স প্রসিডিউর পেয়েছি সবই 24 নম্বর ক্লাসে আছে। এই হচ্ছে ক্লাসের অবস্থা। এক ভাই ছিল লোকাল এসইও। লোকাল এসইও বলতে আমরা বুঝি যে একটা নির্দিষ্ট এরিয়াকে টার্গেট করে যখন একটা ওয়েবসাইটকে করতে হয়, লাইক দ্যাট আমি এখন ঢাকাতে আছি, যে আমার বিজনেস শুধুমাত্র আমি ঢাকাতেই আমার প্রোডাক্ট সেল করব। সো ঢাকার বাইরে থেকে কেউ যদি আমার অন্য একটা কিওয়ার্ড লিখে সার্চ করে, আমার দরকার নেই ওই ওয়েবসাইটকে র্যাঙ্ক করা, বাট ঢাকার মধ্যে থেকে যে সকল ব্যক্তিরা আছে তারা যদি কিওয়ার্ড লিখে সার্চ করে তাহলে যেন আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে আসে। এই হচ্ছে লোকাল এসইওর কাজ। আমরা একদম ফার্স্টে যাই এবং কিছু ডিসকাশন করি, সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু সার্চ ইঞ্জিন। ক্লাসে যাচ্ছি, আধা ঘন্টা পর অফিসিয়ালি ক্লাসে ঢুকছি আমি, একটু 1 নাম্বার ক্লাস আজকে। জি ভাই। তো ইন্ট্রোডাকশন টু সার্চ ইঞ্জিন ব্যাপারটা হচ্ছে এরকম যে google.com, এটা আমরা সবাই চিনি, আর এটা এক নামে পরিচিত google.com। ব্যাপার দেখেন, এখানে আমি নর্মালি সার্চ করি যে লোকাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, একটা জিনিস পাইলাম এখানে, ওকে ফাইন থাকুক। নিচে দেখেন এখানে এগুলো ওয়েবসাইট, সবগুলো একটা ওয়েবসাইটগুলো কিন্তু আমরা অনেক নামে পাই। ওয়েবসাইট অনেক নামে পাই বলতে এগুলোর নাম যেগুলো বলা সেগুলো হচ্ছে ডোমেন বলা হয় এগুলোকে, লাইক দ্যাট যেমন এখানে দেওয়া আছে দেখেন যে mdfarukhan.com বা
কি muradulhasan.com, তারপর হচ্ছে upwork.com, rimonsarkar.com, google.com. আচ্ছা, এগুলো একটা ওয়েবসাইট যেগুলো ডোমেনের শেষে .com আছে। সো আমরা এরকম কিছু ডোমেন পাই, দেখেন আমরা শুধু .com না, যেমন এখানে আছে .com, দেন আমি যদি যাই .net, তারপরে .org, এরকম আমরা অনেক ধরনের ডোমেন পাই। আবার আছে xyz, এরকম ডোমেন আছে। আর একটা আছে, প্রত্যেকটাই এক একটা ওয়েবসাইট। দ্যাট মিনস প্রত্যেকটা একটা ওয়েবসাইট বলতে আমি সাপোজ মনে করেন যে এরকম একটা ওয়েবসাইট নিলাম আমি, robinSEO.com, এটা আমার একটা ওয়েবসাইটের ইউআরএল বলতে পারেন বা ডোমেন, এটা আমার। ওকে ফাইন। তো আমি যদি এরকম প্রত্যেকটার আগে যদি আমার এটা লাগাই, এগুলো প্রত্যেকটা কিন্তু আমার ডোমেন, এক একটা ডোমেন বা ইউআরএল, যে ইউআরএল গুলোর উপরে বেস করে আমি আমার একটা ওয়েবসাইটকে রান করতে পারি। হয় এরকম ভাবে করা যায়। তো এরকম পাই যে .com, .net, .org, .mil, এরকম আছে .xyz। কিন্তু এখানে যাই থাকুক না কেন, .com, .net, .org, .xyz, .mil, এরা প্রত্যেকটাই কিন্তু একটা ওয়েবসাইট। প্রত্যেকটা কেন ওয়েবসাইট? কারণ আমি এই ইউআরএল এন্টার করলে আমি কোনো না কোনো একটা ওয়েবসাইটে যাব। আপাতত এদের যদি কিছু করা না থাকে, এর এগেইনস্টে যদি কোনো সিএমএস ইনস্টল করা না থাকে ডোমেন এবং হোস্টিং এর প্যানেলে, সেক্ষেত্রে এটা জাস্ট ইউআরএল। বাট এটার এগেইনস্টে যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করা থাকবে, প্রত্যেকটা সাপোজ ওয়েবসাইট ক্রিয়েট করা আছে, সো আমি যেগুলোতেই যাব প্রত্যেকটা একটা ওয়েবসাইট। ধরলাম .net, আর এটা তো ইনশাল্লাহ অবশ্যই আপনারা সবাই জানেন, এটা বলার কিছু হয়তো আমার নাই যে .com কেন ইউজ করা হচ্ছে বা .net, .org, .mil কেন ইউজ করা হয়। এটা তো আই থিঙ্ক আপনারা জানেন যে কোন ডোমেনের পেছনে .mil এর অর্থ কি দাঁড়ায়। দ্যাট মিনস এই ওয়েবসাইটের কি ধরনের ওয়েবসাইট, বা ওআরজিতে কি ধরনের ওয়েবসাইট, .net এ কি ধরনের ওয়েবসাইট, .com এ কি ধরনের ওয়েবসাইট, আই থিঙ্ক আপনারা জানেন। না জানলে বলবেন, আমি বলে দিব, সমস্যা নাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আচ্ছা, .com এর শেষে যে ধরনের ওয়েবসাইটগুলো, মানে যে সকল ওয়েবসাইটগুলোর পেছনে .com থাকে লেখা, এই সকল ওয়েবসাইটগুলো সাধারণত বা ওই ধরনের ডোমেনগুলো সাধারণত কমার্শিয়াল হয়, কমার্শিয়াল ডোমেন বা কমার্শিয়াল ওয়েবসাইট হয়। যারা ইন্টারনেট সার্ভিস বা এর ধরনের কোনো সার্ভিস প্রোভাইড করে, তাদের ওয়েবসাইটের নামের ক্ষেত্রে সাধারণত .net থাকে। যারা কোনো অর্গানাইজেশন লাইক দ্যাট, কোনো একটা এনজিও বা কোনো একটা ব্যাংক, কোনো একটা অর্গানাইজেশন, সাপোজ এই অর্গানাইজেশনের যে টাইপের ওয়েবসাইটগুলো রেডি হয় অর্গানাইজেশন টাইপের জন্য, সেই সকল ওয়েবসাইটের পেছনে অ্যাকচুয়ালি এই ডোমেনগুলো মিন করে হচ্ছে ওআরজিতে। সামরিক বাহিনীর ক্ষেত্রে লাইক দ্য ডিফেন্স, বিশেষ করে ডিফেন্সের ক্ষেত্রে এই মিলটা ইউজ করা হয়। ধরলাম এগুলো কিছুই নাই, দরকার নাই, এগুলো বাদ। কথা হচ্ছে এটা একটা ওয়েবসাইট .com। মজার বিষয় যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, এখানে এই যে আমার ফারুক স্যারের একজন ওয়েবসাইট আসছে, বা এই ভাইয়ের একটা ওয়েবসাইট আসছে, এখানে .com দেওয়া আছে। আচ্ছা, .com দেখে upwork.com, ফাইন। আপনি দেখে কি বুঝছেন? এইটা একটা ওয়েবসাইট। আমি এখানে সার্চ করছি বলে তো এটা হচ্ছে একটা ওয়েবসাইট। আমি যদি সার্চ না করে আমি ডিরেক্টলি বলতাম যে amrobinSEO.com, সাপোজ আমি সার্চ করি নেই, ডাইরেক্ট হিট করে আমি আমার ওয়েবসাইটে আসছি, এটাও তো একটা ডোমেন। আমি সার্চ করলাম না এখান থেকে, বাট এটা তো আমার একটা ওয়েবসাইট, রাইট? এটা আমার একটা ওয়েবসাইট। কারণ কেন ওয়েবসাইট? কারণ এটার একটা ডোমেনের শেষে এখানে হচ্ছে একটা .com কথা আছে, এখানে .com কথা আছে। সেই ক্ষেত্রে গুগলের পরও তো .com কথা আছে। তাহলে এইটাকে আমি একটা ওয়েবসাইট বলছি, কারণ এই ইউআরএল এর পরে .com কথা লেখা আছে। গুগলকে কেন তাহলে সার্চ ইঞ্জিন বলছি, একটা ওয়েবসাইট না বলে? এরপরে তো .com কথাই লেখা আছে। কখনো প্রশ্ন করছেন? মাথায় চিন্তা আসছে যে গুগলকে বলি সার্চ ইঞ্জিন? ইভেন শুধু গুগল না, গুগলের মতো এরকম আরো অনেক সার্চ ইঞ্জিন আছে, লাইক দ্যাট yahoo.com, হ্যাঁ, উইকিপিডিয়া, yahoo.com, MSN। বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিন আছে, জানেন কি? জি, উইকিপিডিয়া। বাংলাদেশের একটা আছে পিপিলিকা.com, জি, পিপিলিকা.com। কিন্তু কথা হচ্ছে এরাও তো একটা ওয়েবসাইট। কেন? কারণ এদের নামে ডোমেনের শেষে হচ্ছে .com আছে।
তাহলে এদেরকে ওয়েবসাইট না বলে এদেরকে বলছি সার্চ ইঞ্জিন, কিন্তু বাকি যেগুলো আছে আপনার আমার মতো একটা ওয়েবসাইট বানাইলাম সেটার পিছনে .com, ওইটাকে সার্চ ইঞ্জিন না বলে ওইটাকে বলতেছি ওয়েবসাইট। তার কারণ কি? কারণটা হচ্ছে যে এই গুগল বলেন, ইয়াহু বলেন বা পিপিলিকা বলেন, যেটাই বলি আমরা, যা যে নামই চিনি, যেটাকে আমরা সার্চ ইঞ্জিন বলি, এরা এমন একটা অর্গানাইজেশন, এরা একটা সার্ভিস প্রোভাইড করছে। কি সার্ভিস প্রোভাইড করছে? এরা যে সার্ভিস প্রোভাইড করছে সেটা হচ্ছে এদের কাছে ইউজাররা বা আপনার আমার মতো ভিজিটররা যা চাচ্ছে সেটার রিলেভেন্ট অ্যান্সারগুলা প্রোভাইড করছে। আচ্ছা, আপনার একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের নামের শেষে বা ইউআরএল বা ডোমেনের শেষে .com আছে, আপনিও সার্ভিস প্রোভাইড করছেন। কি সার্ভিস প্রোভাইড করছেন? ওকে ফাইন, আপনি একটা সার্ভিস প্রোভাইড করছেন লাইক দ্যাট, ডিজিটাল মার্কেটিং এর কোনো একটা সার্ভিস, বা আপনি সার্ভিস প্রোভাইড করছেন, আপনার একটা রেস্টুরেন্ট আছে, আপনি হোম ডেলিভারি দেন আপনার খাবারগুলো, লাইক দ্যাট foodpanda.com, বা আপনার একটা এমন একটা ওয়েবসাইট আছে যেখানে লোকজন কেনা বেচা করতে পারে, অ্যাজ লাইক বিক্রয়.com বা এখানে.com। এর একটা ওয়েবসাইট। কেন ওয়েবসাইট? কারণ আপনার লিমিটেড এতটুকুই, আপনি আপনার ক্লায়েন্ট বা ইউজারকে আপনার যে প্রোডাক্টটা সেল করছেন, লাইক খাবার সেল করছেন, আপনি খাবারের সার্ভিসটা দিতে পারবেন, এবং আপনার যে কাস্টমার, ওই খাবার রিলেটেড লিমিটেড কাস্টমার, এর বাইরে কোনো ক্লায়েন্ট বা কাস্টমার আপনার কাছে আসবে না, কিছু জিজ্ঞাসাও করতে আসবে না। এটা হচ্ছে একটা কারণ, যেটা আপনি ওয়েবসাইট। এবং গুগল যেটা করছে সেটা হচ্ছে এর কাছে আমি যখন যা চাই তখন তাই সে সেম রিলেভেন্ট, একদম অ্যাকুরেসি দিচ্ছে সেটা বলবো না, আমি বলবো রিলেভেন্ট, যতটা কাছাকাছি ইনফরমেশন দেওয়া দরকার সে আপনাকে দেওয়ার চেষ্টা করছে, এবং যা চান, পৃথিবীর যা কিছুই চান। সব থেকে প্রধান কারণটা হচ্ছে সেটা হচ্ছে আপনি একটা ওয়েবসাইট বানানোর পর এই ওয়েবসাইটটাকে লোকজনের কাছে পৌঁছানোর জন্য এই গুগল বা ইয়াহু বা পিপিলিকার মতো সার্চ ইঞ্জিনের সাহায্য নিতে হচ্ছে। আপনাকে আপনার পটেনশিয়াল কাস্টমারের কাছে পৌঁছায় দেওয়ার জন্য এই গুগল, ইয়াহু বা পিপিলিকা দায়িত্ব নিয়েছে যে ওকে ফাইন, তুমি তোমার ওয়েবসাইটকে আমার মধ্যে দাও বা আমার মধ্যে ইন্ডেক্স করো, এবং আমি দায়িত্ব নিলাম অর্গানিকলি আমি তোমার এই ওয়েবসাইটটাকে লোকজনের কাছে পৌঁছায় দিব। দ্যাটস দ্য মেন রিজন যে আমরা গুগল, ইয়াহু বা পিপিলিকার এগুলোর নাম শেষে .com থাকা সত্ত্বেও এদেরকে আমি সার্চ ইঞ্জিন বলছি, আর আমার নর্মাল ওয়েবসাইটে যে ডোমেন যেটা .com, সেটাকে আমি .com একটা ওয়েবসাইটই বলছি। জি ভাই। তো টপিক যেটা ছিল যে ইন্ট্রোডিউস টু সার্চ ইঞ্জিন, এটা আমার সার্চ ইঞ্জিন। এখানে আমি যা লিখে, এরকম ইয়াহু বলেন বা পিপিলিকা বলেন, আমি এখানে যা লিখে সার্চ করব আমি হয়তো তার রিলেভেন্ট অ্যান্সার পাবো। যেমন আমি যদি বলি যে ধরেন যে হোটেল নিয়ার বাই মি, আমি এখানে অ্যান্সার পাচ্ছি, লোকজন এসেছে। আমি এখানে অ্যান্সার পেয়েছি, সেটা যে অ্যান্সারই হোক আমি পেয়েছি। বাট কি পেয়েছি? আমার কোয়েশ্চেন ছিল গুগলের কাছে আমার আশেপাশে আমার কাছে হোটেল আছে সেটা দেখাও। সে আমাকে দুইটা পদ্ধতিতে দেখাচ্ছে। এটা একটা ম্যাপের মধ্যে দেখাচ্ছে সেই হোটেলগুলোর ছবি সহ, সেই হোটেলের প্রাইস সহ, কি কি ধরনের ফিচার্স আছে সেই হোটেলগুলোর মধ্যে, এবং সেই লোকেশনগুলো কোন সেক্টরের মধ্যে আছে সেগুলো সহ দেখাচ্ছে। এরপরে যদি যাই, আমাকে এখানে কিছু ওয়েবসাইটও দেখাচ্ছে, যে ওয়েবসাইটগুলোর মধ্যে হয়তো বা আমার আশেপাশে কিছু হোটেল আছে সেই সম্পর্কে হয়তো আমি কিছু ইনফরমেশন পাবো। আচ্ছা, এটা চাইলাম, হোটেল পাইলাম, ঠিক আছে। আমি এখন চাই যে আমি জানতে চাচ্ছি যে অ্যাবাউট ওনার সম্পর্কে কিছু জানতে চাই। অ্যাকুরেসি একদম এই ব্যক্তির ছবি সহ আমি পাচ্ছি। কেন? কারণ এইখানে দেখেন, আমি এই ব্যক্তির নাম লিখে সার্চ করলাম, এখানে একটা ওয়েবসাইট আসছে, এখানে একটা ওয়েবসাইট আসছে। এরা একটা ওয়েবসাইট যারা এই গুগলের কাছে তাদের ওয়েবসাইটকে দিয়ে রাখছে, ইন্ডেক্স করে রাখছে, এবং গুগল নিজে দায়িত্ব নিয়েছে যে আমি তোমার ওয়েবসাইটকে এই স্পেসিফিক কিওয়ার্ডের জন্য দেখাবো। দ্যাটস দ্য রিজন ওয়েবসাইট এবং সার্চ ইঞ্জিনের মধ্যে ডিফারেন্টটা। আর এইটাই সার্চ ইঞ্জিন, যে আমি যা সার্চ করব এখানে
এটা এমন একটা সার্ভার বলতে পারি বা এমন একটা অর্গানাইজেশন বলতে পারি যারা একটা কিছু অ্যালগোরিদম, টোটাল গুগলের টোটাল যে কতগুলো অ্যালগোরিদম আছে তো সেই সবগুলো অ্যালগোরিদম মিলে গুগলের টোটাল 200-রও বেশি সিগন্যাল কাজ করে ইউজারদেরকে তাদের রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে যখন একটা কিছু লিখে সার্চ করে সেই ইনফরমেশন একদম রিলেভেন্ট কাছাকাছি ইনফরমেশনগুলো যেন অ্যাকুরেসি ভাবে প্রোভাইড করা যায়, সেই অ্যাকুরেসি প্রোভাইড করার জন্য 200-রও বেশি সিগন্যাল কাজ করে, যেটা আপনার ওয়েবসাইটে করে না। এটা একটা কারণ যেটা এটা সার্চ ইঞ্জিন, আপনার ওয়েবসাইট জাস্ট নরমাল একটা ওয়েবসাইট। আমি অনেকগুলো উদাহরণ দিলাম অলরেডি। হোয়াট ইজ সার্চ ইঞ্জিন বলে দিলাম। হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস, 3 নম্বর অপশনে যদি আসি, হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস, সার্চ ইঞ্জিন অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। সার্চ ইঞ্জিন কাজ করে হচ্ছে তাদের এই অ্যালগোরিদমের উপরে। আপনি যা লিখে সার্চ করবেন সেটার রিলেভেন্ট যে যত কিছু আছে শুধুমাত্র সেগুলো আপনাকে দেখাবে, এর বাইরে কিছু দেখাবে না। যেমন আমি এখানে যদি নর্মালি সার্চ করি যে বেস্ট মুভি লিস্ট 2020, আমাকে গুগল এখন শুধু বেস্ট কিছু মুভির লিস্টই দেখাচ্ছে যেগুলো কিন্তু 2020-তে হচ্ছে বেস্ট ছিল, টপই ছিল। এইগুলা অ্যাকচুয়ালি গুগল এইভাবেই কাজ করতেছে যে তার যে অ্যালগোরিদম গুলো আছে, তার যে সিগন্যাল গুলো আছে, সেই সিগন্যাল গুলো হচ্ছে আমার এই টেক্সট বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি আমি গুগলের কাছে কি চাচ্ছি এবং সেটার সাথে রিলেভেন্ট ইনফরমেশন গুলো দিচ্ছে। আসেন এরপরের সব থেকে মহৎ যে ব্যাপার, সবার আগ্রহ নিয়ে আসা, এসইও। হোয়াট ইজ এসইও? বলেন ফুল মিনিং, আপনারাই বলেন, আমি বলবো না এসইও ফুল মিনিং কি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কে বলছেন বলেন, এই কথাটা কে বলছে? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নামটা বলেন ভাই, নামটা বলেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, বাকিরা কি বলেন? এটাই না সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও এর ফুল মিনিং? জি 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 ভাই। এটাই। আচ্ছা, এখন এখানে আমি কিছু লোককে আমি বাদ দিচ্ছি। সুজা ভাই, তারপর হচ্ছে পঙ্কজ ভাই, লিখন ভাই, একদম শাউট থাকবেন। বাকিদের মতো কোশ্চেনটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে আসলে কি বুঝি, কি বুঝেন? এসইও বলতে কি বুঝেন আপনারা এতদিন যারা আগে, আমি তাদের উত্তরটা তাদের কাছ থেকে আমি অবশ্যই উত্তরটা দিব, বাট যারা আগে ভিডিও দেখেছেন বা বিভিন্ন ইউটিউবের চ্যানেল দেখেছেন, যাদের এসইও নিয়ে মোটামুটি ধারণা আছে বা ডিজিটাল মার্কেটিং করে এসেছেন, সেখানে এসইওর কিছু না টপিক ছিল। আমার কথা হচ্ছে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে আপনি অ্যাকচুয়ালি কি বুঝেন? কেউ একজন আমাকে একটু বলেন, আগে আপনাদের কাছে একটু আসি। সার্চ রেজাল্টে কোনো ওয়েবসাইটকে র্যাঙ্কিং আপ করানো। এটা বুঝেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও বলতে? জি। আচ্ছা, আর কি কিছু বলবেন? সোহেল ভাইয়ের কথা ছিল এটা। আচ্ছা, আপনার ওপিনিয়ন দিতে পারেন একদম ওপেনলি। আপনার লাইভ ক্লাসের মানেই হচ্ছে এটা, আপনি আপনার মতামত ডিসকাশন করবেন, অপিনিয়ন দিবেন, সেটার ট্রাবল শুটিং করবো, তখনই তো আসলে ক্লাস করে মজা পাওয়া যাবে। আদারওয়াইজ ভিডিও দেখেই হয়ে যায়। আরো কারো কোনো ওপিনিয়ন থাকলে, রাসেল ভাই কিছু বলবেন? আর কারো কোনো ওপিনিয়ন নাই? ওইটাই ভাই, আমি তো ওইটাই, আচ্ছা ঠিক আছে, ওইটা তো বলবেন যে হ্যাঁ ওইটাই। আর কারো কিছু বলার নাই? ভাইয়া সেমই সেম যে কোনো ওয়েবসাইটকে গুগলের র্যাঙ্ক। পেজে নিয়ে আসে, র্যাঙ্ক করানো। আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে একটা ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করানো, এটা হচ্ছে আপনাদের কথা। এটা আচ্ছা, তো জাস্ট শুধু গুগল না, যে এখানে সার্চ ইঞ্জিনটা শুধু গুগল না, আরো আছে ইয়াহু আছে, এই যে আচ্ছা, আপনার যত ধরনের সার্চ ইঞ্জিন আছে সেই Yandex সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে ওয়েবসাইট গুলোকে র্যাঙ্ক করানো, র্যাঙ্ক রাইট? করানো। রাইট, জাস্ট হ্যাঁ বলেন। হ্যালো ভাই, হ্যাঁ বলেন। বললাম যে এখানে যে সার্চ ইঞ্জিনে যে র্যাঙ্ক করায়, সেই র্যাঙ্ক করানোর জন্য ওয়েবসাইটে যে যেগুলো কাজ করছে অপটিমাইজ করার বিষয়টা আছে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, মোটামুটি ওভারঅল কথা যেটা আসছে সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইটকে ঠিকঠাক মতো অপটিমাইজ করা বলতে পারেন, বা একটা ওয়েবসাইটকে বিভিন্ন সার্চ ইঞ্জিনে, সেটা সার্চ ইঞ্জিন যেটাই হোক ইয়াহু, গুগল, বিং, অ্যামাজন, হোয়াট এভার, ওয়েবসাইটগুলোকে ওই সকল সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে র্যাঙ্ক করানো, এটা হচ্ছে আপনাদের ওপিনিয়ন। বাট
সম্পূর্ণ রং ইনফরমেশন। এটা আপনারা যা জানছেন টোটালি রং। মানে এলাবোরেশন বা এটার অর্থ, পরিপূর্ণ অর্থ যদি বলি যে অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওর কাজ কি, আপনারা যা বলছেন এটা সবাই বলে, গতানুগতিক কমন অ্যান্সার হচ্ছে এইটাই, বাট এটা টোটালি রং। বাট আমরা বোঝার সুবিধার্থে বুঝি এটাই যে হ্যাঁ এসইও মানে হচ্ছে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো। বাট অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে এইটা যে আপনি আপনার এই ওয়েবসাইট, ধরেন এটা আপনার ওয়েবসাইট সাপোজ, বা এটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট, এটাতে না যাই যেহেতু ভিডিওটা পাবলিক থাকবে, এটা আপনার একটা ওয়েবসাইট। এই কিওয়ার্ডের জন্য আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কিং করেছেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে বোঝায় ওয়েবসাইটকে অপটিমাইজেশন করা না, আপনার সরি কি বলে যে ওয়েবসাইটকে অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিনের মতো করে না, যে প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের বললাম আগেই যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, কিছু অ্যালগোরিদম আছে, তারা প্রত্যেকে অ্যালগোরিদম নিয়ে কাজ করে, তাদের মতো করে তারা কাজ করে। প্রত্যেকের যদি অ্যালগোরিদম যদি না বুঝেন, সহজ কথা বলতে প্রত্যেকের একটা আলাদা আলাদা রোবট আছে বা বট আছে, তাদের প্রত্যেকটা ওয়েব সার্চ ইঞ্জিন তাদের বটের মতো তাদের নিজস্ব বট দ্বারা যেভাবে পরিচালনা করা দরকার সেভাবে করছে। এসইও বলতে বুঝি যে অ্যাকচুয়ালি আপনার সার্চ ইঞ্জিন যা চাচ্ছে, আগে আসেন সার্চ ইঞ্জিন তারপর অপটিমাইজেশনে যাই। সার্চ ইঞ্জিন দ্যাট মিনস ইয়াহু, গুগল, ফাইন। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা দ্যাট মিনস আপনার এই সার্চ ইঞ্জিন যে আপনার যে টার্গেটেড সার্চ ইঞ্জিন আছে, ধরেন সাপোজ গুগল, তো গুগল একটা ওয়েবসাইটকে তার এই সার্চ ইঞ্জিনে একটা স্পেসিফিক কিওয়ার্ড বলেন বা 2টা কিওয়ার্ড বলেন, 3টা কিওয়ার্ড বলেন, র্যাঙ্ক দিবে। র্যাঙ্ক দেওয়ার কিছু শর্ত সে দিয়ে রাখছে আপনাকে, যে ওকে ফাইন আপনি আমার এখানে টপে থাকতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এই কাজগুলো করতে হবে। কথা হচ্ছে যে তার এই সার্চ ইঞ্জিনে যত ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন যা কিছু আছে সব কিছু গুলাকে একদম মেনটেন করে এই প্রত্যেকটা বিষয় যখন আপনার নিজের ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্লাই করবেন, ওয়েবসাইটে সব কিছু অপটিমাইজেশন করবেন, এবং পাশাপাশি আমরা যেটা অফ পেজ বলতে যে বিষয়গুলো জানি শুনে আসছি, বা ব্যাকলিঙ্কের যে বিষয়গুলো শুনে আসি, ওইগুলাকে পারফেক্টলি সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হবে কোন মেথডে বা কোন ট্রেন্ড বা কোন ট্রেন্ডিংয়ের ব্যাকলিঙ্কটা সব থেকে বেশি কাজ করছে, ওই টাইপসের বিষয়গুলোকে পারফেক্টলি অপটিমাইজ করে সার্চ ইঞ্জিনের মতো করে যখন আমি আমার ওয়েবসাইটটিকে রেডি করছি, তখনই শুধুমাত্র একটা ওয়েবসাইট পারফেক্টলি অপটিমাইজেশন হয়, যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পারফেক্টলি হয় বা এসইও করা বলে। বিষয়টা এমন না যে আমার এখানে কাজ একটাই, হ্যাঁ আমাকে র্যাঙ্ক করতে হবে, বাট র্যাঙ্কটা কোন পদ্ধতিতে হচ্ছে এটা যে আমার সার্চ ইঞ্জিন যা চায় সেগুলাকে পারফেক্টলি আমি আমার ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্লাই করে সেটাকে আমার সার্চ ইঞ্জিনের মতো অপটিমাইজেশন করে যখন রেডি করার কাজটা যখন করা হয় বা আমি রেডি করি, সেটা হচ্ছে পারফেক্টলি এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে বলতে পারেন। ভাই জিনিসটা আবার একটু বলেন ভাই। বিষয় আমার একটু জটিল হয়ে গেল না? জি ভাই, আরেকবার রিপিট করলে ভালো হয়। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা সার্চ ইঞ্জিন লাইক দ্যাট গুগল, তো গুগলে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সে টার্মস অ্যান্ড কন্ডিশন বলতে এইটা যোকে পয়েন্ট সে বলছে যে ওকে তুমি তোমার একটা ওয়েবসাইট আছে এই ক্যাটাগরির একটা ওয়েবসাইট, তুমি যদি আমার এখানে ইন্ডেক্স করো, তুমি র্যাঙ্ক করার জন্য ইন্ডেক্স করবা, ফাইন। তাহলে তুমি তোমার ওয়েবসাইটের মধ্যে এই বিষয়গুলো যদি ঠিকঠাক মতো কাজ করে রাখো, তাহলে আমি এটা তোমার ওয়েবসাইট দেখবো র্যাঙ্ক করানো যায় কিনা। এই যে সার্চ ইঞ্জিন যেভাবে বলছে সেটাকে আপনার ওয়েবসাইটের মধ্যে যখন অ্যাপ্লাই করে অপটিমাইজেশন করছেন আপনার ওয়েবসাইটটাকে, দ্যাটস কল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ব্যাপারটা এমন না যে সার্চ ইঞ্জিন এসইও মানে হচ্ছে যে র্যাঙ্ক অবশ্যই র্যাঙ্কের জন্য এটা করছি, বাট প্রপার ওয়ে হচ্ছে যে আমার সার্চ ইঞ্জিন যা চাচ্ছে সেটাকে ফলো করে ওই অনুযায়ী আমি আমার ওয়েবসাইটকে রেডি করছি, অপটিমাইজেশন করছি, যেটাকে না এসইও বলা হয় বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়। ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এটার ফুল মিনিং কেউ জানেন? সার্প
তাহলে বলেন হ্যাঁ ভাই, জানেন না? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ কি? সার্চ ইঞ্জিন বা সার্চ হচ্ছে এটা, যে আমরা একটা কোনো কিছু লিখে সার্চ করলে এই যে একটা পেজ, এই যে একটা পেজ পাইলাম, গুগলের একটা পেজ, এই যে পেজ 1 নাম্বার পেজ এটা, তারপর 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এভাবে আছে। এই এক একটা পেজ, নট অনলি ফার্স্ট পেজ, এই এক একটা পেজকেই বলা হয় এসইওর ভাষায় সার্প বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই যে কিছু ছোট ছোট শব্দ যেগুলো ইন ফিউচার আমি আরো বলবো, লাইক দ্যাট সার্প, গুগল ম্যাপ, 3 প্যাক, লোকাল প্যাক, স্ন্যাক প্যাক, এরকম কিছু শব্দ আমি সামনে বলবো। একটু ছোট দয়া করে একটা ছোট একটা নোট খাতা যদি পাশে রাখেন আপনার জন্য বেটার। ভিডিওর মধ্যে থেকে ছোট ছোট কথাগুলা, ইম্পর্টেন্স কিছু কথা চলে যাবে, ভিডিও দেখে বের করতে গেলে অনেক সময় লাগবে, একটু টুকে রাখলে আপনার জন্য বেটার হয়। এই কাজটা একটু করেন। তো এই যে ফার্স্ট পেজ পাচ্ছি, এটা একটা সার্ভ। ঠিক সিমিলারলি আমি যদি সেকেন্ড পেজে যাই, এটা হচ্ছে আমার সেকেন্ড সার্ভ, থার্ড সার্ভ, ফোর্থ সার্ভ। এটা আমার জানা কেন দরকার? কারণ আপনার নিজে যখন মার্কেট প্লেসে কাজ করবেন তখন অনেক ক্লায়েন্ট পাবেন যারা এসইওটা খুব ভালোভাবে বুঝে। ইভেন এমনও হতে পারে তার সে নিজে একজন এসইও এক্সপার্ট, সে আপনার সাথে সে তার ওয়ার্কারকে দিয়ে কাজ করাচ্ছে, সে 8-10টা ওয়েবসাইটের ওনার বা কাজ করাচ্ছে। এমন ক্লায়েন্ট বা বায়ার যদি আসে, মনে করেন সে এসইও সম্পর্কে খুব ভালো সম্পর্কে জানে না, খুব বেশি একটা আইডিয়া নেই, সে আপনাকে বললো যে আচ্ছা আমার ওয়েবসাইটকে ফার্স্ট পেজে নিতে হবে, আচ্ছা আমার ওয়েবসাইটকে গুগলের টপে আনতে হবে। এটা আপনি ইজিলি বুঝেন। কিন্তু যারা এসইও ভালো মতো জানে তারা এই ধরনের শব্দগুলো ইউজ করে, যে আমার এই ওয়েবসাইটটাকে বা আমার এই পেজটাকে গুগলের ফার্স্ট সার্পে রাখতে হবে। সে আপনাকে সার্পের জায়গায় টপ পেজও বলতে পারতো, ফার্স্ট পেজও বলতে পারতো, না বলে সার্প বললো। তার কারণ একটাই, তার ওই কথাতে আপনি ধরা যে আপনি অ্যাকচুয়ালি কতটা এসইও এক্সপার্ট। আপনি যদি সার্পের মানেই না বুঝেন যে অ্যাকচুয়ালি সার্প কি, আপনি এসইওর মতো এখন তাকে যদি বলেন হোয়াট ইজ সার্প, কাজ শেষ। সো এই যে ছোট ছোট কিছু ওয়ার্ড, যে এক একটারই অনেকগুলো সিনোনিম থাকতে পারে, এগুলো একটু নোট করে রেখে দিন। তো এগুলো হচ্ছে একটা সার্ভ। যেমন এটা ফার্স্ট সার্ভ, সেকেন্ড সার্ভ, থার্ড সার্ভ, এভাবে যাবে। যেগুলো যতগুলো পেজ আসবে প্রত্যেকটা একটা পেজই হচ্ছে গুগলের এক একটা সার্ভ পেজ বা সার্ভ। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ এসইও যদি বলি, কয় প্রকার বলেন তো এসইও? এসিও 3 প্রকার ভাই। কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার বলেন। অফ পেজ এসিও, অন পেজ এসিও আর টেকনিক্যাল এসিও। পেজ এসইও, দেন হচ্ছে টেকনিক্যাল এসইও। কি ভাই? অফ পেজ এসইও, ওয়ান পেজ এসইও, টেকনিক্যাল এসইও, এগুলো হচ্ছে এসইও ক্লাসিফিকেশন। অন পেজ এসইও হচ্ছে আচ্ছা, অন পেজ এসইওর পরে আসবো, আগে টেকনিক্যাল এসইও থেকে শুরু করি। টেকনিক্যাল এসইওটা হচ্ছে একটা এসইওর, একটা ওয়েবসাইটের এসইও যখন শুরু করা হয় তখন টেকনিক্যাল এসইও থেকেই শুরু হয়। কেন শুরু হয় টেকনিক্যাল এসইও? টেকনিক্যাল এসইওটার মধ্যে যে সকল বিষয়গুলো ইনক্লুডেড করা থাকে সেগুলো হচ্ছে একদম একটা ওয়েবসাইট একদম বিল্ড আপ থেকে শুরু করা বা স্টার্টিং থেকে শুরু হয় হচ্ছে টেকনিক্যাল এসইও থেকেই। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার ওয়েবসাইট যেটা বানাবেন সেটা একটা ডোমেইন নেম থাকবে। সো ডোমেইন নেমটা সিলেকশন প্রসেসটা টেকনিক্যাল এসইওর মধ্যে ইনক্লুডেড। তারপরে একটা ওয়েবসাইট রান করার জন্য একটা সার্ভার দরকার, যেটাকে আমরা হোস্টিং বলি, সেটা টেকনিক্যাল এসইওর মধ্যে ইনক্লুডেড। একটা ওয়েবসাইট রেডি করার পর একটা ওই ওয়েবসাইটের যেই ডোমেন বা ইউআরএল যেটা আমরা বুঝি, আচ্ছা এটা ডোমেন নেমের পাশাপাশি আরেকটা ইউজ করা যায়, সেটা হচ্ছে ইউআরএল। এই যে ইউআরএলটা আমরা বুঝি, এই ইউআরএলটাকে আমাদেরকে গুগলের কাছে আমরা যখন সিএমএস ইনস্টল দেই একটা হোস্টিং এর মধ্যে, তখন এটা ইনক্লুডেড মেনশন করে দেওয়া যায়। সো মেনশনটা এমন হয় যে এই ইউআরএল গুলোকে আমাদের ক্যানোনিক্যাল করতে হয়। এই ক্যানোনিক্যালাইজেশনটাও টেকনিক্যাল এসইওর মধ্যে ইনক্লুডেড। ওয়েবসাইট রেডি হয়ে যাওয়ার পর কিছু জিনিস গুগলের বলেন বা ইয়াহুতে বলেন, এই যে সার্চ ইঞ্জিনগুলো আছে, এই সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে ইন্ডেক্স করার জন্য যখন সাবমিট করতে হয়, সাবমিট করার ক্ষেত্রে তো কিছু জিনিস কাজ করতে হয়, যেটার মধ্যে একটা হচ্ছে robots.txt, রোবট ফাইল বা আপনার
সাইট ম্যাপ, এই যে বিষয়গুলা, এগুলো হচ্ছে টেকনিক্যাল এসইওর কাজ। এরপরে টেকনিক্যাল এসইওর আরও কাজ আছে, সেটার মধ্যে আরেকটা হচ্ছে যে ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন করা। একটা ওয়েবসাইটের স্পিড দরকার আছে, লোডিং স্পিড কত, এরকম আরো কিছু বিষয় আছে। এগুলো নর্মাল, এগুলো জাস্ট বেসিক। এইগুলা ঠিকঠাক থাকার পর আমরা হাত দিই হচ্ছে অন পেজ এসইওতে। যে অন পেজ এসইওর মধ্যে যে বিষয়গুলো ইনক্লুডেড সেগুলো আমাদের কোর্সে আউটলাইনে দেখছি। বাট অন পেজ এসইওটা হচ্ছে যে একটা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে থেকে বা একটা ওয়েবসাইটের ভেতর থেকে একটা ওয়েবসাইটের ভেতরে বসে ব্যাক এন্ডে যে ধরনের কাজগুলো করি এবং ব্যাক এন্ডের কাজগুলো করার পর ফ্রন্ট এন্ডে গিয়ে আমার ভিজিটররা যে তথ্যগুলো বা ইনফরমেশনগুলো বা যেভাবে দেখে সেটা দেখানোর জন্য আমরা ব্যাক এন্ডে বসে যে ধরনের কাজগুলো করি, একটা কন্টেন্টকে সাজানো, কন্টেন্টের আশেপাশে ছবি অ্যাড করা, বা একটা ইউআরএলকে ঠিকঠাক মতো ঠিক করা, পারমালিঙ্ক ঠিক করা, একটা কন্টেন্টের জন্য ট্যাগস ইউজ করা, একটা কন্টেন্টের মধ্যে আমার হেডিং ট্যাগ ইউজ করা, এই যে ব্যাপারগুলো এইগুলো হচ্ছে অন পেজের মধ্যে ইনক্লুডেড। যেগুলা এই যে এখানে যেটা আমাদের সাথে বলেছিলাম 8 নাম্বার ক্লাস থেকে যাচ্ছে অন পেজের, এখানে এই যে এই বিষয়গুলো এগুলো যাচ্ছে। আর অফ পেজ যেটা, সেটা হচ্ছে যে ওয়েবসাইটের বাইরে থেকে ওয়েবসাইটকে সাপোর্ট বা রেফার করা, যেটা গুগলের কাছে অনেক বেশি হেল্প করে একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং প্রসিডিউরের ক্ষেত্রে। এই বিষয়গুলো হচ্ছে অফ পেজের কাজ। এগুলো হচ্ছে জাস্ট আমাদের এই কয়েকটা ক্লাসিফিকেশন হচ্ছে এসইওর, যে অ্যাকচুয়ালি এসইওর কাজ করার মতো। এসইওর মধ্যে এই টাইপগুলোর এই 3টা প্রকার বেদের মধ্যে বা 3টা টাইপের বা এই 3টা ক্লাসিফিকেশনের কাজ করলেই অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইটকে ঠিকঠাক মতো র্যাঙ্কিং করা যায়। শুনতে সহজ লাগতেছে যে 3টা মাত্র, বা 3টার মধ্যে যে কত ভেজাল আছে সেটা কাজ করতে গেলে পাবেন। এই 3টা সেগমেন্ট কতটা বড় এরিয়া। সার্চ, গুগল রেজাল্ট পেজ আর সার্চ সিমিলার জিনিস, একই জিনিস। আসেন সার্চ ইঞ্জিন সেটিং। এটা সার্চ ইঞ্জিন সেটিং বলতে এটা আমি আমার মতো করে রেখে দিয়েছি এই জন্যে যে দেখেন এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, এখানে এই যে 10টা রেজাল্ট দেখাচ্ছে, এর বেশি না, এখানে 10টা ওয়েবসাইট দেখাচ্ছে। বাট আমি চাচ্ছি যে না, এখানে 10টা আমাদের পুষাচ্ছে না, বারবার সেকেন্ড থার্ড পেজে যাওয়ার মতো সময় আমার নাই। আমি একবারে দেখতে চাচ্ছি যে এখানে একটা কিওয়ার্ডের জন্য 100টা ওয়েবসাইট আমি একবারে লোড দিলাম, এই ফার্স্ট পেজে আসবে 100টা, যেন আমি সহজে খুঁজে বের করতে পারি। সেটার জন্য আসলে আমাদের সার্চ এই যে এটা কি বলে সার্চ ইঞ্জিন যে সেটিংটা, পেজের যে সেটিংটা, পেজের সেটিংটা ঠিকঠাক করে নেওয়া যায়। সেটিংটা আপনি সেটিংস থেকে এখান থেকে কই গেল, সার্চ সেটিং থেকে সার্চ সেটিং, দেন এখান থেকে হচ্ছে এই যে সেফ সার্চ ফিল্টার, যেটা সার্চ রেজাল্ট পার পেজ, এখান থেকে 10, 20, 30, 40, 50 and 100 পর্যন্ত আছে। আপনার যতটুকু দরকার আপনি নিজের মতো করে এখান থেকে হচ্ছে এটা সিলেক্ট করে দিয়ে আপনি জাস্ট নিচে সেভ করে দেন, দ্যাটস ইট। তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনি এখানে 10টা পেজ দিলে 10টা পেজই হচ্ছে আপনার একটা কিওয়ার্ড লিখে সার্চ করলে সেই পেজের সার্চের মধ্যে আসবে, বা 20টা দিলে 20টা আসবে, 30টা দিলে 30টা আসবে। যেমন এখানে 20টা 30টা আছে। দেন যেটা দরকার আপনার রিজন যদি চেঞ্জ করার প্রয়োজন হয় সেটা চেঞ্জ করে সেভ করে দিলেই চেঞ্জ হয়ে যাবে। এখন আসেন টাইপ এন্ড টেকনিক অফ এসইও। বলেন টেকনিক, বলেন এসইও করার কয়টা টেকনিক আছে? কয়টা টেকনিকে করা যায়? দুইটা ভাই, হোয়াইট হ্যাট, হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট। তিনটে ভাই, তিনটে, একটা গ্রে হ্যাট। হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট আর হচ্ছে গ্রে হ্যাট। গ্রে হ্যাট, এটা হয় না, যাই বুঝছেন। হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও আর গ্রে হ্যাট এসইও। আসেন কোনটার কাজ কি একটু এলাবোরেশন জানি আগে। হোয়াইট হ্যাট এসইও বলতে যেটা আমরা সবাই বুঝি সেটা হচ্ছে যে একটা সার্চ ইঞ্জিনের টার্মস অ্যান্ড কন্ডিশন, রুলস অ্যান্ড রেগুলেশন যা যা আছে সবকিছু মেনে যখন একটা ওয়েবসাইটের জন্য এসইও করা হয়, একটা ওয়েবসাইটকে অপটিমাইজেশন করা হয় তার সার্চ ইঞ্জিনের জন্য,
সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, যেখানে কোনো ধরনের কোনো কিওয়ার্ড স্টাফিং করা যাবে না, সার্চ ইঞ্জিনকে ফাঁকি দেওয়া যাবে এমন কোনো কাজ করা যাবে না যে এই জিনিসটা করে দিলাম যেটা সার্চ ইঞ্জিনকে অ্যাভয়েড করে বাইপাস করে হয়তো বা র্যাঙ্কিং এর জন্য কাজ করবে, এমন কিছু করা যাবে না। সহজ কথা, একটা সার্চ ইঞ্জিন যা যা বলে তার জন্য যে হ্যাঁ ফাইন এই কাজগুলো প্রপার ওয়েতে, আমার টার্মস অ্যান্ড কন্ডিশন এটাই বলে, প্রাইভেসি পলিসিতে এটাই বলে যে তোমাকে এটাই করতে হবে, তো এইটা করেই আপনাকে হচ্ছে র্যাঙ্কিং করতে হবে। এটা হচ্ছে হোয়াইট হেড। হোয়াইট হেডটা কাদের জন্য দরকার? হোয়াইট হেডটা তাদের জন্য দরকার যারা লং টার্ম বিজনেস করতে চাচ্ছে, লং টার্ম বিজনেস বা লং টাইম বিজনেস করতে চাচ্ছে, একদিন দুই দিনের ব্যবসা না, বা অনেক দিন ধরে একটা ওয়েবসাইটকে সে পরিচালনা করে যাবে। এই ধরনের ওয়েবসাইটের জন্য হোয়াইট হেড। হয়তো বা র্যাঙ্কিং এর স্টেপটা যদি বলি একটু স্লোলি, লাইক দ্যাট একটা বেবি একটা ওয়েবসাইটের কথা যদি বলি, বেবি ওয়েবসাইট মিনস একদম নতুন একটা ওয়েবসাইটের কথা যদি বলি, সাপোজ একটা নতুন একটা ওয়েবসাইট হাতে নিলেন, সেটাকে ফুললি হোয়াইট হেড মেথডে এসইও করতে গেলে দেখা গেল আপনার 4 থেকে 6 মাস সময় লাগলো। বাট টোটালি যখন হোয়াইট হেড মেথডে করবেন, এই র্যাঙ্কিং যেটা আপনি করেছেন 4 মাস 6 মাস কাজ করে একদম কষ্ট করে পরিশ্রম করে যখন র্যাঙ্কিং করলেন, এটার রেজাল্টস বা ওই যে পজিশনে চলে আসার পর যে তার যে স্ট্যাবিলিটিটা, এটা যতটা স্ট্রং থাকবে, এটা অন্যান্য প্রসিডিওর বা টেকনিক্সে গেলে হয়তো বা ততটা স্ট্রং নাও থাকতে পারে। সো হোয়াইট হেডটা সব থেকে বেস্ট, এবং এটাই আমরাও করবো বা আপনিও করবেন, আমিও করি। আসেন ব্ল্যাক হেড এসইও। সহজ কথা, একদম উল্টো, সার্চ ইঞ্জিন উল্টো কাজ। লাইক দ্যাট সার্চ ইঞ্জিন বলছে তুমি কিওয়ার্ড স্টাফিং করবে না, আমি অনেক কিওয়ার্ড স্টাফিং করছি। কিওয়ার্ড স্টাফিং বলতে আমি একটা কিওয়ার্ডকে, যেটা আমার মেইন কিওয়ার্ড, আমি যেটার জন্য আমি অ্যাকচুয়ালি চাচ্ছি আমার ওয়েবসাইটে র্যাঙ্ক হোক বা কন্টেন্টটা বা পেজটা র্যাঙ্ক হোক, আমি ওই কিওয়ার্ডটা অনেকবার ব্যবহার করেছি। সেটা হিডেন কন্টেন্টে ব্যবহার করতে পারি, পেজকে ক্লনিং করতে পারি, অনেকভাবে আমি হয়তো বা করে ফেললাম, করে ব্ল্যাক হেড করলাম, যেটা আমি টার্মস অ্যান্ড কন্ডিশন মানলাম না। ব্ল্যাক হেডের সুবিধা হচ্ছে একটা ওয়েবসাইট 1 উইকের মধ্যে র্যাঙ্কিং করা যায়। যতটা ফার্স্ট র্যাঙ্কিং করা যায় গুগলের ঠিক ধরার পরে, ততটা ফার্স্ট আপনাকে কিক আউট করবে সেখান থেকে, এবং গুগল সেটা ধরতে পারে, কারণ টোটালি গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশনের এগেনস্টে কাজটা করা হয়। তাহলে ব্ল্যাক হেড কি মানুষ করে না? করে। তাহলে কারা করে, কেন করে, কাদের জন্য ব্ল্যাক হেড এসইও, কোন ধরনের বিজনেসের জন্য? দেখেন, একটা ব্যবসা আছে যেটা আপনি সারা বছর করবেন, সারা বছর আপনার কাস্টমার থাকবে, ঠিক আছে, এমন কোন একটা ওয়েবসাইট যেটা আপনি সার্ভিস দিচ্ছেন। আরেকটা সার্ভিস বা আপনি একটা বিজনেস করতে যাচ্ছেন, সেটা হচ্ছে ধরেন সিজনাল টাইপ, লাইক দ্যাট। বাংলাদেশের প্রেক্ষাপট যদি বলি, সে মধ্যে গরমের সময় কাঁঠাল, আম, লিচু 3 মাস বা 4 মাস পাওয়া যায়। আচ্ছা, এর 3-4 মাস পর আপনি কিন্তু এই প্রোডাক্ট আর পাবেন না, আপনি সেল করতে পারবেন না। আবার শীতের সময় যদি আসেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্যান্য কিছু প্রোডাক্ট আসে বা সবজি আসছে, সেগুলো আবার গরমের সময় হয়তো ওই সবজিগুলো পাবেন না। এই যে সিজন ওয়াইজ কিছু ব্যাপার আছে, সেটা নয় আমি আবার বললাম ভাই কাঁচা বাজার কি অনলাইন থেকে কিনবে, অন্য কিছু কোন যেগুলো অনলাইন থেকে মানুষ কেনে সিজনাল, সেগুলো হচ্ছে ধরেন এরকম যে ঈদ, বিভিন্ন পূজা, এটাও বাদ দেই। ওয়েস্টার্ন কান্ট্রির দিকে যদি যাই, সব থেকে বড় উৎসব সেটা হচ্ছে বড়দিন খ্রিস্টানদের। আচ্ছা, তাদের বড়দিনের সব থেকে বড় কাজ যেটা, সেটা হচ্ছে তাদের যে একটা ক্রিসমাস ট্রি থাকে সেটা। তারপরে সেটা হতে পারে তারা যেটা করে ওয়েস্টার্ন কান্ট্রিতে, তারা বাড়ি বাড়ি গিয়ে হয়তো এত দেওয়ার মতো সময় যে নাও থাকতে পারে, সেটা করে কি, অনেক দূরে আছে সে, তার জন্য একটা অনলাইনে একটা কার্ড অর্ডার করে পাঠিয়ে দিল, একটা কেক অর্ডার করে পাঠিয়ে দিল, বা একটা ক্রিসমাস ট্রি অর্ডার করে পাঠিয়ে দিল। এটা কিন্তু সিজনাল। লাইক দ্যাট, ধরেন 25শে ডিসেম্বর হচ্ছে ক্রিসমাস, তো আপনি ওই প্রোডাক্টটা আপনার যেটা দরকার 25শে ডিসেম্বর আপনার দরকার, সর্বোচ্চ গেলে আপনি ওটা ডিসেম্বরের 1 তারিখে কিনবেন, 25 দিন আগেই কিনবেন, ধরেন এটাও কিনবেন না, 7 দিন আগে কিনবেন, 20 তারিখ কিনবেন। ডিসেম্বরের 20 তারিখ থেকে আপনি প্রোডাক্টটা কেনা শুরু করবেন, আস্তে আস্তে জিনিসপত্র যেগুলো সাজে, আপনার 25 তারিখ অনুষ্ঠান শেষ, এরপর তো শেষ, এরপর আর ওই ট্রি আর কাজে লাগছে না, এটা সারা বছর মানুষের ঘরে থাকেও না। এখন আপনি এখন চিন্তা করলেন যে ফাইন, ঠিক আছে, ডিসেম্বরের 25 তারিখে তো এই ট্রি অনেক বেশি সেল হবে এই উপলক্ষে, তাহলে ডিসেম্বর 1 তারিখ থেকে আমি একটা প্রিপারেশন নিলাম যে ডিসেম্বর 1 তারিখ থেকে আমি এটা অনলাইনে সেল করব। আপনি নভেম্বর মাসটা সুন্দর মতো আপনার যেগুলো সোর্সিং করা থাকে সেগুলো আপনি আপনার মতো করেছেন, করার পর অনলাইনে একটা ওয়েবসাইট রেডি করলেন এবং ব্ল্যাক হেড করলেন।
ব্ল্যাক হেডটা এভাবে করলেন যে ওকে ফাইন, আমার ওই ব্ল্যাক হেডটা এমন টাইমে হাত দিলাম যে ওকে ফাইন এক সপ্তাহের মধ্যে র্যাঙ্কিং আসবে, এই কিওয়ার্ড, ওকে ফাইন এই কিওয়ার্ড যদি এক সপ্তাহের মধ্যে র্যাঙ্কিং এ আসে, তাহলে 25 তারিখ হচ্ছে অনুষ্ঠান। তো অনুষ্ঠানের দিন তো আর কিনবে না লোকজন, সর্বোচ্চ এর আগের দিন, দ্যাট মিনস 24 তারিখ পর্যন্ত কিনবে। আমার টার্গেট তাহলে 20 তারিখ থেকে সব থেকে সেলটা বেশি বাড়বে। তাহলে ধরে রাখলাম 18 তারিখ থেকে বা 15 তারিখ থেকে বা 18 তারিখ থেকে বা 20 তারিখ থেকে 24 তারিখ, 4 দিন বা এই এক সপ্তাহ আমি শুধুমাত্র এটা সেল করব, এই প্রোডাক্টটা। ওকে ফাইন, আমি আমার ওয়েবসাইটটা এক সপ্তাহের জন্য গুগলের ফার্স্ট পেজে দরকার, সেটা হতে পারে 100টা কিওয়ার্ডের জন্য, হতে পারে সেটা 10টা কিওয়ার্ডের জন্য, বা হতে পারে সেটা একটা কিওয়ার্ডের জন্য, বাট আমার এক সপ্তাহ হলেই হবে। এরপরে আমার ওয়েবসাইট থাকলো না গেল সেটা আমার ডাজেন্ট ম্যাটার, আমি এক সপ্তাহ যা সেল করব ওয়েবসাইটের পেছনে খরচ করে র্যাঙ্কিং করানোর পর আমি তার ডবল ইনকাম করবো, সেটা আপনি জানেন। লাইক দ্যাট আপনি ওয়েবসাইটে রেডি করা, একদম সবকিছু করা, ব্ল্যাক হ্যাট করা, সবকিছু করে আপনার খরচগুলো $1000 সাপোজ। আপনি আপনার ওই ট্রি সেল করেছেন প্রায় $1,00,000 মতো, বা $50,000 বা $10,000 মতো, আপনার কিন্তু পুরোটাই লাভ থেকে যাচ্ছে। একটা সময় পরে দেখা যাচ্ছে এক সপ্তাহ পরে হয়তো বা গুগল সেটাকে ধরে ফেললো যে আপনি এটাকে ব্ল্যাক হেড করেছেন এবং ব্ল্যাক হেড করে এটাকে র্যাঙ্কিং করেছেন। ওটা আপনার কিছু যায় আসে না এখন, কারণ আপনার ওই অনুষ্ঠান শেষ, আপনার ওই প্রোডাক্ট এখন আর কেউ কিনবে না, ওয়েবসাইটের দরকার নেই। এই যে সিজনাল কিছু বিজনেস মানুষ করতে যায় বা ব্যবসা করতে যায়, বা ওই কিছু যেমন লাইক দ্যাট সিপিএ মার্কেটিং অনেকে করে, অনেকের ইয়ে থাকে, ইন্টারেস্ট থাকে যে লিমিটেড একটা অফার আসে, লাইক দ্যাট একটা এক সপ্তাহের জন্য একটা অফার আসছে, বা অ্যামাজনে এমন হয় যে, বা এই যে আমাদের কিছুদিন আগে কি থেকে গেল, দারাজে একটা 11/11 একটা ইয়ে গেল, অনুষ্ঠান গেল যে বলতে পারেন, বা অফার গেল, সেটা একদিনের জন্য করেছে। ক্যাম্পেইনটা কিন্তু তারা এক সপ্তাহ আগে থেকে রান করেছে, হতে পারে সেটা সোশ্যাল মিডিয়াতে বা বুস্টিং এর মধ্যে বাট করেছে। And আপনি যদি একটা ইয়ে থাকতো, সাপোজ ওয়েবসাইট আছে, সেখানে আপনি যদি ক্যাম্পেইনটা নিয়ে কথাবার্তা বলেছেন, কিভাবে কি করতে হবে, কিছু ট্রিক্স দিয়েছেন, স্পেশাল কিছু গিফট পাওয়ার, এবং সেটাকে আপনি র্যাঙ্ক করে ফেলেছেন এই এক সপ্তাহের জন্য, আপনি কি পরিমাণ ট্রাফিক এবং আর্নিং আসবে এক সপ্তাহ পর, ওই ক্যাম্পেইনও শেষ, আপনার ওয়েবসাইট দরকার নেই, বা আপনার এই এক সপ্তাহে যে আর্নিং চলে আসছে সেটা যে খরচ করে, যতটুকু খরচ করে আপনি নিয়েছেন তার দ্বিগুণ। ব্ল্যাক হ্যাটটা ওই ধরনের ওয়েবসাইট বা ওই ধরনের বিজনেসের জন্য অ্যাকচুয়ালি করা হয়। গ্রে হ্যাট এসইওটা কি? গ্রে হ্যাট এসইও হচ্ছে যে 50-50, যে আমি অর্ধেক হোয়াইট হ্যাট মেথডে কাজ করব, অর্ধেক ব্ল্যাক হ্যাট মেথডে কাজ করব। এতে যেটা হয় সেটা হচ্ছে যে কিছুটা চুরিও করলাম, আবার কিছুটা ভালোও থাকলাম। হ্যাঁ, এখন দেখা গেল হোয়াইট হেড মেথডে কাজ করে আপনি 4 মাস বা 6 মাসে আপনার র্যাঙ্কিং আসছেন, ব্ল্যাক হেড করে র্যাঙ্কিং আসছেন 7 দিনে, গ্রে হেড করে এখন র্যাঙ্কিং আসলেন আপনার 1 মাসে। 1 মাসের র্যাঙ্কিং করার পর সময় কমে গেল, অর্ধেক কিন্তু চুরি করেছেন। র্যাঙ্কিংটা যখন চলে আসছে তখন কাজ হচ্ছে এই গ্রে হেডের মধ্যে যে অর্ধেক হোয়াইট হেড করছেন, ফাইন থাকুক, বাকি যেটা ব্ল্যাক হেড করেছেন আস্তে আস্তে রিমুভ করেন, ওই জায়গার মধ্যে হোয়াইট হেডটাকে আবার ইনক্লুড করে দেন, র্যাঙ্কিংটা স্টেবল থাকে এবং ওয়েবসাইটটা ইন শর্ট টাইমের মধ্যে হচ্ছে র্যাঙ্কিং হয়। এটা গ্রে হেডের সব থেকে বড় একটা ভালো বৈশিষ্ট্য, তবে না করা উচিত। যদি আপনি ওই ইমপ্রুভমেন্ট বা রিকভারটা যদি রিক্যাপটা যদি করতে না পারেন, সেক্ষেত্রে ধরা খাওয়ার বড় সম্ভাবনা আছে। আর ধরা খেলে যেটা হয়, আমরা মানুষেরা প্যারালাইজড হয়ে যাই বা অনেক ধরনের সমস্যায় পড়ি, সাময়িক সময়ের জন্য জেলে যাই, মানুষের আবার বড় ধরনের শাস্তি থাকলে যাবজ্জীবনের জেল হয়। তো এই সার্চ ইঞ্জিনগুলোরও জেল আছে, পেরিজন সেল আছে। তো গুগলের যে পেরিজন সেলগুলো আছে, হয় পার্মানেন্ট কিছু সময়ের জন্য পেরিজন সেলে অকারেন্স করলে ওই ডোমেনটাকে পাঠায়, একদম ডিইন্ডেক্স করে দিয়ে, যে এই ডোমেনটা গুগলের ইন্ডেক্স থাকবেই না, পেরিজন সেলে পাঠিয়ে দেয় সাময়িক সময়ের জন্য। কখনো কখনো একদম পার্মানেন্টলি ডিইন্ডেক্স করে দেয়, একদম, যেটা একদমই বলতে পারেন যে পার্মানেন্টলি পেরিজন সেল। প্যারালাইজটা হচ্ছে সব থেকে মারাত্মক ব্যাপার। আপনার ইন্ডেক্স থাকবে বাট আপনি নড়াচড়া করতে পারবেন না, আপনাকে 1 নম্বর পজিশন ছিলেন, হুট করে ডাউন করে দিয়ে আপনাকে 50 নম্বর বা 10 নম্বর পেজের নিয়ে ওইখানে স্টিল করে রেখে দিছে, না উঠতেছেন না নামতেছেন, বরং নামবেন, উঠবেন না। প্যারালাইজ হলে মানুষের যে নড়াচড়া করতে পারে, সে আস্তে আস্তে মরবে, এটাই হচ্ছে স্বাভাবিক। আর নামবেন, উঠতে পারবেন না। তো গুগল এই 3টা কাজ খুব সুন্দরভাবে করে, এই গ্রে হেড আর ব্ল্যাক হেড যদি ধরতে পারে। আশা করি আমরা এগুলো থেকে বেশি বেশি বিরত না থেকে বেশি বেশি করব, প্র্যাকটিস করব, এবং আমরা উত্তর সাফল্য কামনা করছি আপনাদের ব্ল্যাক হেড এবং গ্রে হেডের উপরে। হোয়াইট হেডটা আমি শিখাবো, ব্ল্যাক হেডটা নিজ দায়িত্বে শিখবেন। তাহলে তো আগে ধরা খাবো। যাই হোক,
তো এই হচ্ছে আজকের মতো আমাদের ক্লাস আর কি, এতটুকুই থাকবে, বেশি আলোচনা করব না। কিছু জিনিস দিয়ে দিচ্ছি, সেগুলো একটু আপনারা একটু অ্যাপ্লাই করে দেন আপনাদের ইয়ের মধ্যে। আর কিছু জিনিস, বাড়তি কিছু জিনিস আজকে দেখাই দিচ্ছি, দেখেন, কিছু নোট করে রাখেন বিষয়গুলো। যেমন আমার আমার ক্ষেত্রে যদি বলি, দেখেন, লোকাল এক্সপার্ট ইন বাংলাদেশ লিখে সার্চ করলে এই যে প্রথমে যেটা আছে এটা হচ্ছে আমার জিএমবি, এটাকে বলা হয় জিএমবি বা গুগল মাই বিজনেস পেজ। এখানে দেখেন ম্যাপ আসছে এবং ম্যাপের এখানে 3টা ইয়ে আছে এবং এরপর ওয়েবসাইট আছে। এখানে যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো অর্গানিক র্যাঙ্কিং এ আসা, এসইও হয়ে র্যাঙ্কিং এ আসা। এখানে যেগুলো আছে এগুলো অর্গানিকলি র্যাঙ্ক হওয়া এবং এসইও করে র্যাঙ্ক হওয়া। আচ্ছা, এগুলো একটা কিওয়ার্ডের জন্য এটা পাইছি। আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা, এই যে আমরা ম্যাপটা পাইলাম, এই ম্যাপের অনেকগুলো নাম আছে, একটু নোট করে রাখেন। এই ম্যাপের একটা নাম হচ্ছে জিএমবি, এর ফুল মিনিং হচ্ছে গুগল মাই বিজনেস পেজ। ইন শর্ট যেটা বলা হয় গুগল ম্যাপ, গুগল 3 প্যাক, লোকাল প্যাক, স্ন্যাক প্যাক, এই 4-5টা নাম এই বেচারাকে ডাকা হয়, যে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে। তারপর হোয়াইট হ্যাট ইজ এক্সপার্ট ইন বাংলাদেশ, দেখি এটা দিয়ে কি আসে। এবং আমি এইখানে সার্চ করি হোয়াইট হ্যাট ইজ এক্সপার্ট ইন বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম না রবীন্দ্রনাথ ঠাকুর, জানি না তো। আচ্ছা, একটা বিষয় খেয়াল করেন তো, আমি কাজী নজরুল ইসলাম লিখে এখানে সার্চ করার পর এখানে ওয়েবসাইট যেগুলো আছে এগুলো বাদ দেন, এগুলো ওয়েবসাইট, এগুলো এসইও করে আসা। কিন্তু এই ডাইন সাইডে যদি তাকাই আমরা, এখানে একটা বক্স আসছে, এই যে একটা সুন্দর একটা বক্স আছে, গুগল আমাদের জন্য দিয়েছে। এবং আমি যদি এইটাতে আসি একটু, জাস্ট এ মিনিট, এই কিওয়ার্ডের জন্য আমার ওয়েবসাইট ফার্স্ট পেজে একদম ফার্স্ট র্যাঙ্কিং এ আছে। এখানে একটা বক্স আছে, এটা হচ্ছে আমার একটা বক্স, হোয়াটএভার, এটাও একটা বক্স। এই যে এখানে ছোট্ট একটা বক্স আছে, আমার নাম্বার, ফোন নাম্বার, ওয়েবসাইট, হাবিজাবি সব আছে এখানে। ওকে, দুইটাই সিমিলার, দেখেন এটাও একই রকম, এটাও একই রকম। পার্থক্য হচ্ছে এখানের মধ্যে কোনো ওয়েবসাইট নাই, ওয়েবসাইটের মধ্যে একটা ইউটিউব আছে আর ডিজার নামে একটা ইয়ে আছে, আর এখানে কিছু ইনফরমেশন আছে, কবে মরছে, কবে বাঁচছে, পোলাপাইন কয়টা আছে, আর হচ্ছে ওয়াইফের নাম কি, কবে মারা গেছে, কবে বেঁচে ছিল, কবে নাকি বিয়ে করছে নাকি বুঝলাম না। আচ্ছা, এম লিখছে, তাহলে ম্যারিড, আচ্ছা ঠিক আছে। এরপরে তার কিছু গানের নাম, তার কিছু মুভিজের নাম আছে, এই তো আরো কিছু এখানে আছে, এবং সাথে কিছু রিলেভেন্ট কিছু সার্চ আমাকে দিয়েছে গুগল আরো, যে এই ব্যক্তিরা হচ্ছে অনেক বেশি পপুলার। এই একটা বক্সের মধ্যে এগুলো আছে, এটা শেয়ারের একটা অপশন আছে, এবং এই ব্যক্তির, আমাদের জাতীয় কবির, এখানে কিছু ছবি আছে, ঠিক আছে। এখানে কিছুই নাই, এখানে হয়তো আমার একটা ছবি আসতেও পারে, আসছে। এখানে হচ্ছে হোয়াইট ইজ এক্সপার্ট সামথিং কিছু লেখা আছে, ওয়েবসাইট ডাইরেকশন, সেভ অ্যান্ড কল, এখানে রিভিউ আছে, এখানে রিকোয়েস্টের জন্য একটা কোটেশনের জন্য রিকোয়েস্ট আছে, আমার অ্যাড্রেস আছে, আমি কতক্ষণ পর্যন্ত সার্ভিসে আছি, 24 আওয়ার সার্ভিস, আমি তো ভাই আমি, ওকে। তারপর ফোন নাম্বার, আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমার ওয়েবসাইটটা, এতটুকু ইনফরমেশন। এরপরে আর কিছু নাই, এরপরে কিছু আলাদা কিছু বিষয় হয়তো এখানে আছে আমার সম্পর্কে কিছু ইনফরমেশন, রিভিউ, আর আমার আগে কোনো প্রোডাক্ট বা পোস্ট যদি থাকে সেগুলো আসছে। বক্স কিন্তু সিমিলার, কিন্তু এই দুইটা বক্সের আলাদা আলাদা নাম আছে। কেউ কি জানেন এই বক্সটার নাম কি? এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, কাজী নজরুল ইসলামের যে বক্সটা দেখতে পাচ্ছি, জি ভাই, গুগল নলেজ গ্রাফ। এই বক্সটার নাম হচ্ছে গুগল নলেজ গ্রাফ। এটা কেন গুগল দিচ্ছে? আমি কাজী নজরুল ইসলাম লিখে সার্চ করলাম, গুগল বুঝছে আমি এই ব্যক্তি সম্পর্কে কিছু জানতে চাচ্ছি, এই ব্যক্তির ইনফরমেশন জানতে চাচ্ছে। এখন আমি এখানে ওয়েবসাইটগুলোর মধ্যে যদি ঢুকে ঢুকে দেখতাম, ঠিক আছে, এখানে তো ইনফরমেশন পাইতাম, বাট গুগল আমাকে ইন শর্ট, একদম শর্টলি আমার চোখের সামনে এখানে একটা বক্সের মধ্যে সব দিয়ে দিছে। এবং আরো জানতে চাই, আমি ইউটিউবে গেলে তার সম্পর্কে আরো পেয়ে যাব। আর এখানে আর কিছু দিয়ে আসছে, এবং সোর্সটা কোথায়? উইকিপিডিয়ার নিচে একটা লিঙ্ক আছে, এখান থেকে ক্লিক করলে তবে আমি এই কাজী নজরুল ইসলামের সেই পেজেই চলে যাব, যেখানে তার সম্পর্কে আরো কিছু কথা লেখা আছে। গুগল আমাকে ইজি করে দিচ্ছে, আমাকে যেন কষ্ট করে ওয়েবসাইটে ঢুকতেও না হয়, এই জন্য আমাকে এই নলেজ গ্রাফটা দিচ্ছে। একে বলা হয় নলেজ গ্রাফ। এই বক্সটাকে তাহলে কি বলা হয়? এটা সম্পর্কে কেউ জানেন কিনা? এই যে এখানেও একটা বক্স আসছে, তাহলে এই বক্সটার নাম কি? এই বক্সটাই কিন্তু এখানে ছিল, এই যে এখানে
আমি যদি এটাতে ক্লিক করি আমি সেম এই বক্সটাই ওপেন হবে, এরকম ভাবে ওপেন হবে। কিন্তু কথা হচ্ছে এখানে আবার আলাদাভাবে আসছে, এখানে একটা বক্স আসছে, এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে আমার ওয়েবসাইট তো প্রথমে আসেই। আবার এখানে এটা তো গুগল ম্যাপ, জিএমবি, লোকাল প্যাক, স্ন্যাক প্যাক, 3 প্যাক, এটাকে কি বলে কেউ জানেন কিনা? এটাকে বলা হয় হচ্ছে অনবক্স, এটাকে বলা হয় অনবক্স, এটাকে বলা হয় নলেজ গ্রাফ, এটাকে বলা হয় অনবক্স। আচ্ছা, এটাকে অনবক্স কেন বলা হয়? এটাকে অনবক্স বলা হয় হচ্ছে এই জন্যে যে আমি এই একটা কিওয়ার্ডের জন্য আমার একটা ম্যাপ আছে, এই ম্যাপে যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো একটা সিঙ্গেল বক্সের মধ্যেই সম্পূর্ণ ইনফরমেশনটা আমাকে এখানে প্রোভাইড করে দিচ্ছে। যেখানে আমাকে এখানে ক্লিক করে যেতে হতো সেখানে না গিয়ে আমাকে এখানে ডিরেক্টলি আমার ইন ডিটেলস, আমার ফোন নাম্বার, কোনো জায়গায় না গিয়ে ডিরেক্টলি আমি নলেজের মতোই পেয়ে যাচ্ছি, নলেজ গ্রাফের নলেজ গ্রাফের মতো পেয়ে যাচ্ছি। কিন্তু এইটা হচ্ছে আমার গুগল মাই বিজনেস পেজ, যেটা আমার এখানে ছিল জিএমবি বা লোকাল প্যাক, এইটার এগেনস্টে এইটা আমার ক্রিয়েট করা আছে বিধায় আমি এইটা এখান থেকে পাচ্ছি। যার কারণে এইটার একটা অংশ, যার কারণে এটা হচ্ছে নলেজ গ্রাফ, অনবক্স। আর এটা গুগল কর্তৃক উইকিপিডিয়া থেকে কালেক্ট করা, যেটা উইকিপিডিয়া তো আমরা জানি এটা অনেক বড় একটা ডায়েরি, ডিকশনারি বলেন আমরা যেটাই বলেন, যেখানে বায়োগ্রাফি অনেক পাওয়া যায়, ইন ডিটেলস পাওয়া যায়। আবার ওই ডিকশনারি বলতে ছোট ছোট ডিকশনারি, ওয়ার্ডের ডিকশনারি না, যেখানে বায়ো পাওয়া যায় বড় বড়। এটা গুগল থেকে প্রোভাইড হচ্ছে, এটাও গুগল থেকে প্রোভাইড হচ্ছে, বাট আমার এটা আছে বিধায় এটা প্রোভাইড হচ্ছে। কিন্তু এইখানে উইকিপিডিয়াতে এই ব্যক্তি সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন আছে, সেখান থেকে গুগল আমাকে বেসটা এনে দিছে। এটা নলেজ গ্রাফ, এটা অনবক্স, এটা আমি ক্রিয়েট করেছি, এটাও কেউ না কেউ ক্রিয়েট করেছে, বাট এটা নিয়ে অনেক চর্চা আছে, এটা নিয়ে কিন্তু এত চর্চা নাই। এটা হচ্ছে আমি নিজের ঢোল নিজে পিটাইছি তাই আসছে। এর ঢোল এ না পিটাই, এ পিটা নেই, শুধু লিখে গেছে আমরা পিটাচ্ছি এর ঢোল। জি, নলেজ বক্স, নলেজ গ্রাফ আর হচ্ছে অনবক্স। জি, আচ্ছা, নলেজ গ্রাফ। এখন দেখেন এখানে জাস্ট নরমালি সার্চ করলাম, দেখেন এখন যখন আমি এখানে সার্চ করলাম যে হোয়াইটের এসইও এক্সপার্ট লিখে সার্চ করলে ওয়েবসাইটগুলোর ডিজাইন আসছে এরকম, নর্মাল আসছে, এরকম আসছে। বা এটা লিখে সার্চ করেছি, এখানে ওয়েবসাইট আসছে, নর্মালি আসছে। এখানে যখন সার্চ করলাম এমআইএসটি লিখে যখন সার্চ করলাম, এটা হচ্ছে আমার মিরপুর ক্যান্টনমেন্টেরই একটা সেনাবাহিনীদেরই তত্ত্বাবধানে পরিচালিত একটা মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটারও দেখেন অনবক্স চলে আসছে। কিন্তু আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আচ্ছা একটু উপরে যাই, এই যে এখানে এই ওয়েবসাইটের নিচে আরো 6টা লিঙ্ক আছে, যেগুলা আগের ওয়েবসাইট, আগের যে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করেছি তাদের মধ্যে নাই, এদের মধ্যে নাই, বা এটার মধ্যেও নাই। ইভেন আমি এইটা যখন আমি কাজী নজরুল ইসলামকে সার্চ করেছি এটার মধ্যেও নাই, এইটার মধ্যে আসছে। এই যে 6টা লিঙ্ক এখানে আসছে, এই কয়টার নাম কি কেউ জানেন আগে যারা এসইও শিখে আসছেন? জি না, এখানে ভাই পুরো ওয়েবসাইটকে রান করেছে, তাই এখানে ভাই 6টা লিংক না আসছে। ঠিক আছে, আর এই ওখানে 6টার ভাই শুধু নাম আছে, keyword না ঠিক আছে আসছে, বাট এই 6টার একটা নাম আছে, এই নামটা কি? এই যে কি লিঙ্ক? সাইট লিঙ্ক। এর হচ্ছে সাইট লিঙ্ক। এটা কেন দেয় গুগল? এটা দেওয়ার কারণ হচ্ছে গুগল অ্যাকচুয়ালি আগে বুঝে যে এই ওয়েবসাইটটা কতটুকু ট্রাস্টেড। ওকে ফাইন, যখন ট্রাস্টেড ওয়েবসাইট হয় তখন আমার এটা এমন একটা ওয়েবসাইট যেখানে অনেক বেশি ইনফরমেশন প্রোভাইড করছে, নট অনলি এন্টারটেনমেন্ট, এটা ইনফরমেশন প্রোভাইড করছে। এখন এটা যেহেতু একটা ইনস্টিটিউট, সেই হিসাব করে আমার লাগতে পারে এই ইনস্টিটিউট অফিসের ডিটেলস, বা আমার হয়তো বা দরকার হতে পারে যে এই ওয়েবসাইটের এই ইনস্টিটিউটের টিউশন ফি কত, বা এই ইনস্টিটিউটের নোটিশ বোর্ডে কি আছে, সেটা হয়তো বা আমি এই ওয়েবসাইটের মধ্যে ঢুকে দেখতে পারবো, আমার জন্য সময় লাগবে বেশি। তো গুগল এই সাইট লিঙ্কগুলো অটোমেটিক্যালি ক্রিয়েট করে দিয়েছে এই জন্য যেন ইন শর্ট আমি ডিরেক্টলি নোটিশ বোর্ডের পেজে যেতে পারি, বা অফিসের পেজে যেতে পারি, ডিপার্টমেন্টগুলোতে যেতে পারি। এটা বলা হয় সাইট লিঙ্ক। কিছুক্ষণ আগে আমি সার্চ করেছিলাম এটা বেস্ট মুভি লিস্ট 2020। এখন দেখেন এখানে আবার ডিজাইনটা অন্যরকম চলে আসছে, এখন আবার এখান থেকে ডিজাইন আসছে। এখানে আমি স্ক্রল করলে এই পাশ থেকে আমার মুভি লিস্টগুলো যাচ্ছে। এই যে স্টাইলটা আসছে এটাকে এসইওর ভাষায় বলা হয়
লিস্ট ভিউ, এসইওর ভাষায় বলা হয় লিস্ট ভিউ। এটা হচ্ছে সাইট লিঙ্ক, এখানে যেটা পাইছি এটা সাইট লিঙ্ক, এটা হচ্ছে এই ধরনের যে স্টাইল আসছে এটাকে বলা হয় লিস্ট ভিউ। কেউ যদি বলে যে আমার ওয়েবসাইটকে একটা কি বলে একটা কভার ফটো আছে বা একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে একটা ফটো আছে পোস্ট সহ, এটাকে লিস্ট ভিউ কনভার্ট করো বা পোস্ট করে দাও, দ্যাট মিনস সে এভাবে চাচ্ছে। এগুলো করা যায় সবগুলা জেসন এলডি এবং হচ্ছে স্কিমা মার্কআপ অ্যাপ্লাই করে এগুলো করা যায়। যাই হোক, এইগুলো সাইড ভিউ। আর কি বাকি আছে দেখানো? এই একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, এখন ওয়েবসাইটের ডিজাইনটা একটু অন্যরকম আসছে। এখন যে আমি যে রেজাল্টটা পাচ্ছি, ওয়েবসাইট ডিজাইন বলতে আমি সার্চ ইঞ্জিনের বা আমাদের সার্পের স্ট্রাকচারটার কথা বলছি, আমাকে রেজাল্ট শো এর পরিবর্তনটা বলছি। এখানে একটা বক্স আসছে, বক্সের মধ্যে একটা ওয়েবসাইট আছে helpline.com। এই ওয়েবসাইটের নিচে হয়তো বা আছে কোনো না কোথাও, এটার কথা, এটা অনেক ভালো একটা ওয়েবসাইট। বাট দেখেন, আসলে আসুক না আসলে নাই, এখানে একটা বক্সের মধ্যে আছে কিছু কথা, একে সেপারেট করে রাখছি। নিচে লেখা আছে অ্যাবাউট ফিচার স্নিপেট, ফিডব্যাক। এরপর থেকে আবার নর্মালি অর্গানিক ওয়েবসাইটগুলো আসছে, এগুলো কিন্তু এটাও কিন্তু অর্গানিকলি র্যাঙ্ক হওয়া, কিন্তু এইটাকে বক্সের মধ্যে আলাদা সেপারেশন করে রেখেছে গুগল এই কিওয়ার্ডের জন্য। আবার এখানে আবার র্যাঙ্কিং আবার আলাদাভাবে নর্মালি যেভাবে অ্যাজ ইউজুয়াল আমরা দেখি এভাবে আছে। আমার কথা হচ্ছে এই যে বক্সের মধ্যে দেখতে পাচ্ছি এটাকে এসইওর ভাষায় কি বলা হয়? এটাকে 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন, 3 নম্বর পজিশনের ওয়েবসাইট, তাই না? এটা ফার্স্ট একদম 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। যদি ফার্স্ট পেজের পজিশন ধরি ওয়েবসাইটের, এটা 1 নম্বর পজিশনের ওয়েবসাইট, 2 নম্বর, 3 নম্বর। এটা কি? এটাকে এসইওর ভাষায় বলা হয় যখন এরকম কোনো একটা বক্সের মধ্যে থাকে ফিচার্স ফিডব্যাক, একে বলা হয় পজিশন 0। এই ধরনের যখন একে বলা হয় পজিশন 0। তো এই হচ্ছে মোটামুটি বেসিক ধারণা বা ইন্ট্রোডাকশন বলেন যে এসইওর মধ্যে এক একটা ওয়েবসাইটের স্ট্রাকচার এক একটা পরিবর্তন হয়, সার্চ ইঞ্জিনের মধ্যে ভ্যারিয়েশন আসে, ভিউয়ের মধ্যে একটা নাম কি কি ধরনের কিভাবে হয় সেটাই হচ্ছে দেখানোর মূল উদ্দেশ্য ছিল আজকে এতটুকু পর্যন্ত। ব্যাপারটা হচ্ছে জিরো হলো কেন? ওটা জিরো হলো কেন? এটা 0 হচ্ছে কারণ এটা কোনো পজিশন নাই, পজিশন এখান থেকে শুরু, 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন, এটা সবার আপার পজিশন, এই জন্য এটাকে বলা হয় পজিশন 0। এটা আলাদা বক্সের মধ্যে সে আলাদা করে গুগল রেখেছে একদম। দেখেন এটা এখানে দেওয়া আছে, এটা স্নিপেটের কারণে আসছে, একটা স্কিমা মার্কআপের জন্য এটা এভাবে আসছে, এবং এটাকে আনার জন্য ফোর্স করা হয় এক প্রকারের এই পজিশন 0-তে। তো ব্যাপারটা হচ্ছে এটা, যেটা আমি একটু শেষ করে তারপর আপনাদের কাছে আসছি। ফোর্সিংটা কি হোয়াইট হ্যাট? জি, হোয়াইট হ্যাট, সম্পূর্ণ হোয়াইট হ্যাট। এগুলোকে বলা হয় অ্যাডভান্সেড জেসন এলডির কাজ। আমরা স্কিমা মার্কআপ শুনে থাকবো, বাট স্কিমা মার্কআপেরও অ্যাডভান্স প্রসিডিউরটা হচ্ছে জেসন এলডি। তো ব্যাপার যেটাকে শেষ করি সেটা হচ্ছে যে আজকে বুধবার ছিল, 25 তারিখে ক্লাস নেওয়ার হিসাবে আজকে বুধবারে ক্লাস করেছে, বাট অফিসিয়ালি ক্লাস যেটা আপনাদের সেটা হচ্ছে শুক্রবার এবং মঙ্গলবার রাত 9টা থেকে। সেই হিসাবে আগামী শুক্রবার হচ্ছে আপনাদের নেক্সট ক্লাস, যেটা 2 দিন পরে, কালকে দিন পরে আসছে। অফিসিয়ালি এই ক্লাস ভিডিওর মধ্যে, যেটা ভিডিও রেকর্ড হচ্ছে, এটা উইদিন 14 আওয়ারের মধ্যে বা হাফ অ্যান আওয়ারের মধ্যে পেয়ে যাবেন। অফিসিয়ালি ক্লাস ভিডিওর জন্য এখানে আপাতত শেষ।